বৃত্ত বা সার্কেলের যে চ্যাপ্টারটা আছে সেটা আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো একদম প্রথমে তোমাদেরকে বলতে হবে বৃত্ত বিষয়টা কী, এবং তোমরা অলরেডি ছোটোবেলা থেকে দেখে এসেছো যে বৃত্ত জিনিসটা কী। বাট যেহেতু আমরা এখন বড় হয়েছি তাই আমরা একটু অ্যাডভান্স লেভেলে দেখব বৃত্ত বিষয়টা আসলে কীরকম। বৃত্ত তুমি যদি জানতে চাও তাহলে তোমাকে দুইটা বিন্দুর কথা বলবো। খেয়াল করে দেখো, আমরা এখানে দুইটা বিন্দু দিয়েছি। একটা বিন্দু তুমি ধরে নাও হচ্ছে ও বিন্দু, এবং আরেকটা বিন্দু তুমি ধরে নাও হচ্ছে সি বিন্দু। তো কেন দুইটা বিন্দু দিলাম? এখানে আমাদের এই দুইটা বিন্দুর মধ্যে একটা বিন্দুকে আমি ফিক্সড রাখবো বা স্থির রাখবো। ধরা যাক আমরা ও যে বিন্দুটা আছে এই ও বিন্দুটাকে আমরা ফিক্সড বা স্থির রাখলাম। তাহলে ও হচ্ছে আমাদের এখানে ফিক্সড পয়েন্ট। এবং আরেকটা যে বিন্দু আছে দ্যাট মিনস সি বিন্দুটা, এটাকে আমি আর ফিক্সড রাখবো না, এটাকে আমি চলাচল করবো। দ্যাট মিনস এটাকে আমি মুভ করাবো বা ঘোরাবো। কিভাবে ঘোরাবো? এমনভাবে ঘোরাবো এটাকে ও বিন্দুকে কেন্দ্র করে, যাতে আমাদের প্রতিটা মুহূর্তে ও বিন্দু থেকে সি বিন্দুর যে দূরত্ব সেটা যেন সমান থাকে। তার মানে আমি যদি তোমাকে একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাই, খেয়াল করে দেখো, আমরা এখানে সি বিন্দুটাকে যদি ঘোরাতে থাকি ও বিন্দুর চারপাশে, তাহলে তুমি খেয়াল করে দেখতে পাচ্ছ প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের এখানে ও বিন্দু থেকে সি বিন্দুর যে দূরত্বটা সেটা সেম থাকবে। দ্যাট মিনস আমাদের সি বিন্দুটাকে আমি যদি এখানে ধরি এবং একটু পরে যদি সি বিন্দুটাকে এখানে নিয়ে আসি, তুমি দেখতে পাচ্ছ ও থেকে সি প্রতিটা মুহূর্তে দূরত্বটা সমান। তাহলে একটা বিন্দু যখন এভাবে ঘুরতে থাকে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে, তখন আমি কি বলতে পারি? আমি বলতে পারি কোনো একটা স্থির বিন্দুর সাপেক্ষে আমরা একটা গতিশীল বিন্দুর এমন একটা সঞ্চারপথ এখানে পেয়েছি যে সঞ্চারপথটা তৈরি হয়েছে একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর। খেয়াল করে দেখো, আমি যদি সি বিন্দুটাকে ভিন্ন ভিন্ন পয়েন্টে কল্পনা করি, ধরো এখানে সি বিন্দু এসেছে, এখানে এসেছে, তারপর এখানে এসেছে, এরকমভাবে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাদের সি বিন্দুটা চলে এসেছে, তাই না? আমি যদি আরেকবার অ্যানিমেশনটা দেখাই, খেয়াল করে দেখো সি বিন্দুটা কিন্তু প্রতিবার চেঞ্জ হচ্ছে, বাট প্রতিটা মুহূর্তে তার ও বিন্দু থেকে দূরত্বটা সেম থাকছে। তাহলে আমরা এই যে এখানে একটা ফিক্সড পয়েন্ট বা স্থির বিন্দু দেখলাম, স্থির বিন্দুর সাপেক্ষে আমি যদি অন্য কোনো একটা বিন্দুকে এমনভাবে ঘোরাতে থাকি তার চারপাশে, যাতে প্রতি মুহূর্তে স্থির বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব সমান হয়, তাহলে ওই মুভেবল যে বিন্দুটা আছে বা যে বিন্দুটা হচ্ছে মুভ করছে বা মানে কি বলবো স্থির না, সেই বিন্দুর সঞ্চারপথকে আমরা বৃত্ত বলতে পারি। তার মানে বৃত্ত বলতে আমরা একটা নির্দিষ্ট বিন্দুর সঞ্চারপথ বা লোকাসকে বুঝি। এখানে কোন বিন্দুর সঞ্চারপথ আমরা দেখব? অবশ্যই সি বিন্দুর সঞ্চারপথ দেখব, কেননা সি বিন্দুটা এখানে আমাদের মুভ করছে বা গতিশীল অবস্থায় আছে। তো এটাই হচ্ছে আমাদের বৃত্তের একদম ডেফিনেশন। আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত ডেফিনেশন পড়েছি সেগুলো সব ভুলে যাব, জাস্ট এই ডেফিনেশনটা মনে রাখবো। এখন এখানে মজার কথা হচ্ছে ও এবং সি বিন্দু এরা কিন্তু যে কোনো অবস্থানে থাকতে পারবে না, তাদেরকে একই প্লেন বা একই তলে থাকতে হবে। তার মানে ও এবং সি এই দুটো বিন্দুকে অবশ্যই সেম প্লেনে থাকতে হবে। আমি একটু জিনিসটা লিখে দিই, সেম প্লেন। প্লেন মানে হচ্ছে তল, বা বলা যায় একই তলের মধ্যে থাকতে হবে। এখন একই তল বলতে আমরা কীরকম তল বুঝি? আমরা তল কিন্তু চিনি, যেমন এক্স ওয়াই এটা একটা তল হতে পারে, দ্যাট মিনস এক্স অক্ষ ওয়াই অক্ষ মিলে একটা তল তৈরি করতে পারে, আবার ওয়াই অক্ষ জেড অক্ষ মিলে একটা তল তৈরি করতে পারে, আবার জেড অক্ষ এক্স অক্ষ মিলে একটা তল তৈরি করতে পারে। তার মানে আমরা যে একটা স্থির বিন্দু এবং গতিশীল বিন্দু নিলাম বা চলনশীল বিন্দু নিলাম, এই দুটো বিন্দুকে অবশ্যই নির্দিষ্ট একটা প্লেনে অবস্থান করতে হবে। তারা যদি প্লেন বাদে অন্য কোনো জায়গায় অবস্থান করে তাহলে কিন্তু সেখানে কোনো বৃত্ত তৈরি হবে না। এখন এখানে একটা নির্দিষ্ট কাহিনী আছে। কাহিনী হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ ও থেকে সি পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব, তাই না? এই দূরত্বটাকে বেসিক্যালি বৃত্তের ব্যাসার্ধ বলে বা রেডিয়াস বলে। এখন আমি যদি বলি ও থেকে সি এর কয়েকটা মান আছে, কি কি মান আছে? আমি ধরে নিলাম ও থেকে সি এর একটা মান হচ্ছে শূন্যের চেয়ে বড়। যদি কখনো ও থেকে সি এর মান বা দুটি বিন্দুর মান এভাবে জিরোর চেয়ে বড় হয়, তখন আমি বলতে পারি ওটা সত্যিকার অর্থে একটা সার্কেল বা বৃত্ত হিসেবে কাজ করবে। তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের ও থেকে সি এর যে মানটা বা দূরত্বটা সেটা কিন্তু অবশ্যই শূন্যের চেয়ে বড়, তাই না? সামথিং কোনো একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব হবে তাদের মধ্যে। তাহলে আমি এখানে লিখতে পারি ও থেকে সি যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে সেটা বৃত্ত হবে। এখন যদি ও থেকে সি এর যে দূরত্বটা এটা যদি শূন্যের সমান হয় তখন কি হবে? দ্যাট মিনস আমি যদি আরেকটা কন্ডিশন পাশে লিখি, ধরো আমাদের ও থেকে সি এর যে দূরত্বটা এটা সরাসরি শূন্য হয়ে গেল, তখন কি ঘটবে? শূন্যটাকে একটু লম্বা করে লিখতে হয়। তখন যেটা ঘটবে সেটা হচ্ছে এটা তখন আর বৃত্ত হিসেবে কাজ করবে না, এই টোটালটা তখন একটা বিন্দু বা পয়েন্ট হিসেবে কাজ করবে। তার মানে যখন তুমি দেখতে পাচ্ছ একটা বিন্দু আরেকটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে এবং দুটো বিন্দুর মাঝখানে যে দূরত্বটা সেটা হচ্ছে শূন্য, তখন ওটা আসলে একটা নির্দিষ্ট বিন্দু হিসেবে কাজ করবে। তার মানে ও এবং সি একটা নির্দিষ্ট বিন্দুতেই থাকবে এবং তারা একে অপরের উপর উপরিপাতিত অবস্থা থাকবে। সেই সাথে এখানে কোনো রেডিয়াস বা ব্যাসার্ধ আমরা পাবো না, দ্যাট মিনস আমরা একটা বিন্দুকে পাবো। এবং ফাইনাল কন্ডিশন হচ্ছে যদি আমাদের ও থেকে সি এর দূরত্বটা
জিরোর চেয়ে ছোটো হয় তখন কি হবে? তাহলে আমি একটু দূরত্বটা দেখি। ধরো ও থেকে আমাদের যে সি এর দূরত্ব এটা এখন শূন্যের চেয়ে ছোটো। এখন শূন্যের চেয়ে ছোটো কোনো দূরত্ব কি আছে? নাই কিন্তু। কেননা আমরা জানি দূরত্ব সবসময় ধনাত্মক একটা রাশি হিসেবে কাজ করে। যেমন কোনো কিছুর দূরত্ব 2 মিটার হতে পারে, 5 কিলোমিটার হতে পারে, 3 সেন্টিমিটার হতে পারে। তার মানে এটা কোনো নেগেটিভ মানে হতে পারবে না। বাট সেই সময়টাতে এই ঘটনাটা যদি ঘটে তাহলে আমি বুঝে নেব এখানেও একটা বৃত্ত তৈরি হবে, বাট এটা হচ্ছে আমাদের কল্পিত বৃত্ত বা ইমাজিনারি সার্কেল। আমরা যেরকম জটিল সংখ্যায় পড়েছিলাম একটা ইমাজিনারি নাম্বার বা আইকে পড়েছিলাম বা জেকে পড়েছিলাম, যেটাকে আয়োটা বলে। দ্যাট মিনস আমরা একটা কি বলবো যে অবাস্তব সংখ্যাকে পড়েছিলাম। এখানে আমরা একটা অবাস্তব সার্কেলকে পাবো যদি আমাদের ব্যাসার্ধটা নেগেটিভ হয়। তার মানে ও থেকে সি এর দূরত্ব কখনোই নেগেটিভ হতে পারবে না, বাট যদি হয় তাহলে আমরা একটা ইমাজিনারি সার্কেল পাবো যেটাকে আমরা সহজে আঁকতে পারবো না। এখন আমরা বৃত্ত সম্পর্কিত কয়েকটা বিষয় দেখব। যেমন তুমি যদি পাশের দিকে তাকাও একটা ছবির মধ্যে, এখানে আমি দেখতে পাচ্ছি টোটালি একটা বৃত্ত তৈরি করেছে। দ্যাট মিনস ও থেকে শুরু করে সি বিন্দুটা এখানে একটা ব্যাসার্ধ তৈরি করেছে। তার মানে এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছিলাম এটাকে এ দিয়েও প্রকাশ করা হয়। তো আমি আর দিয়ে প্রকাশ করলাম রেডিয়াস বা ব্যাসার্ধ। এখন এখানে ও বিন্দু যেটা, যাকে আমি কেন্দ্র করে সি বিন্দুটাকে ঘোরাচ্ছি বা যে বিন্দুটা ফিক্স থাকে বা স্থির থাকে, সেই বিন্দুটার একটা নাম আছে। এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। তার মানে ও বিন্দুটা হচ্ছে আমাদের এখানে বৃত্তের কেন্দ্র বা সেন্টার হিসেবে কাজ করবে। এবং ও থেকে সি পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে রেডিয়াস, যেটা আমি এই জায়গাটাতে বলেছি। রেডিয়াস মানে হচ্ছে কি ব্যাসার্ধ। এখন তুমি দেখতে পাচ্ছ ও থেকে শুরু করে বি এর যে দূরত্বটা এবং ও থেকে শুরু করে সি এর যে দূরত্বটা এটা কিন্তু সমান। তার মানে এটা রেডিয়াস বা ব্যাসার্ধ। আবার ও থেকে শুরু করে এ পর্যন্ত যে দূরত্বটা এটাও কি রেডিয়াস বা ব্যাসার্ধ। তার মানে আমি কেন্দ্র থেকে বৃত্তের উপর যে কোনো একটা পয়েন্টে সরলরেখা টানি না কেন, সেটা আসলে ব্যাসার্ধ বা রেডিয়াস হিসেবে কাজ করবে। আবার কেন্দ্রের মধ্যে দিয়ে যদি আমাদের কোনো একটা রেখা চলে যায় যেটা বৃত্তের দুইটা প্রান্তকে ছেদ করবে, তখন ওই রেখাটাকে বলা হয় ব্যাস বা ডায়ামিটার। যেমন দেখতে পাচ্ছি এ থেকে শুরু করে বি যে রেখাটা আছে এটা একদম কেন্দ্র ওর মধ্যে দিয়ে চলে গেছে, এবং যাওয়ার সময় সে কী করেছে, বৃত্তের একটা প্রান্তকে এই বিন্দুতে ছেদ করেছে, আরেকটা প্রান্তকে বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি এখানে আরেকটা জিনিসের পরিচয় পেলাম। আমি একটু এখানে লিখি, এ থেকে বি যেটা সেটা হচ্ছে আমাদের ব্যাস হিসেবে কাজ করবে বা বৃত্তের ডায়ামিটার হিসেবে কাজ করবে। এবং এই ব্যাস বা ডায়ামিটারকে আসলে সংক্ষেপে ডি হিসেবে লেখা হয়, আর রেডিয়াস বা ব্যাসার্ধকে সংক্ষেপে আর হিসেবে লেখা হয়। তাহলে দেখো তো, ও থেকে শুরু করে এ পর্যন্ত এটা বৃত্তের ব্যাসার্ধ, ও থেকে শুরু করে বি পর্যন্ত এটাও কি বৃত্তের ব্যাসার্ধ। তার মানে দুইটা ব্যাসার্ধ একসাথে যোগ হয়ে ব্যাস তৈরি করে। তাহলে আমি বলতে পারি 2 ইন্টু ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ব্যাস, তাই না? এগুলো তোমরা হয়তো জানো, জাস্ট আমি একটু মনে করে দেওয়ার জন্য তোমাদেরকে বলছি। এবং বৃত্তের ব্যাস বাদে যদি অন্য কোনো দুইটা পয়েন্ট যুক্ত হয় তাহলে তাকে জ্যা বলে বা কর্ড বলে। যেমন পি থেকে কিউ, খেয়াল করে দেখো এরা কিন্তু বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি, বৃত্তের মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট পি আর কিউ। তাহলে এদের যে সংযোগ সরলরেখা এটাকে আমরা জ্যা বলে থাকি বা ইংলিশে কর্ড বলে থাকি। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, বৃত্তের সবচেয়ে বড় জ্যা বা কর্ড এটাই হচ্ছে বৃত্তের ব্যাস হিসেবে কাজ করে। খেয়াল করো এ থেকে শুরু করে বি বিন্দু পর্যন্ত যেই রেখাটা আমরা এনেছি এটা কিন্তু বৃত্তের একটা জ্যা হিসেবে কাজ করবে। কেননা জ্যা বলতে আমরা কি বুঝি, বৃত্তের মধ্যে উপস্থিত যে কোনো দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা। তো যেহেতু এ আর বি বৃত্তের উপর উপস্থিত দুইটা বিন্দু, আমি এদেরকে যোগ করেছি, তারা কেন্দ্র দিয়ে গিয়েছে, তার মানে এটা কি একটা জ্যা হিসেবে কাজ করে। তো এখান থেকে আরেকটা সিদ্ধান্ত নেওয়া যায়, বৃত্তের সবচেয়ে বড় যে জ্যা এটা আসলে ব্যাস হিসেবে কাজ করে। তাহলে আমি এখানে ওর পরিচয়টা লিখতে পারি। এখানে আমি লিখতে পারি এ বি হচ্ছে বৃত্তের ব্যাস এবং একই সাথে সবচেয়ে বড় জ্যা, সবচেয়ে বড় জ্যা বা কর্ড হিসেবে কাজ করে এটা। তো এই হচ্ছে আমাদের কাহিনী। এখন আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে তুমি যদি পি থেকে কিউ পর্যন্ত সরলরেখা বরাবর না গিয়ে জাস্ট বৃত্তের পথ ধরে যাও তাহলে কিন্তু তুমি এরকম একটা দাগ টানতে পারবে। তারপরে আমি তোমাকে আবার দেখাচ্ছি, আমি পি থেকে কিউ পর্যন্ত বৃত্তের একটা নির্দিষ্ট অঞ্চল বরাবর গেলাম, তখন এই পি থেকে কিউ পর্যন্ত যে অঞ্চল বরাবর গিয়েছি এটার একটা আলাদা নাম আছে এবং এটাকে বলা হয় হচ্ছে বৃত্তের চাপ। দ্যাট মিনস এটার বাংলা নাম হচ্ছে বৃত্তচাপ এবং এটাকে ইংলিশে আসলে আর্ক হিসেবে বলা হয়। তাহলে বৃত্তচাপ হচ্ছে বৃত্তের উপরে যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী যেই দূরত্বটা সেটা। তার মানে বৃত্তের একটা অংশ হচ্ছে কি বৃত্তচাপ হিসেবে কাজ করে। তাহলে আমি যদি বৃত্তের উপর যে কোনো দুইটা বিন্দু নেই এবং সেই দুইটা বিন্দু পর্যন্ত বৃত্তের যে অংশটা থাকবে ওটাই কি বৃত্তচাপ। তাহলে আমি বলতে পারি পি থেকে কিউ পর্যন্ত যদি আমি একটা সরলরেখা টানি এটা হচ্ছে বৃত্তের জ্যা হিসেবে কাজ করবে। তার মানে এখানে যে নীল কালার, নীল না এটা হচ্ছে সবুজ বা টিয়া কালার, টিয়া কালারের যে অংশটা তুমি দেখতে পাচ্ছ পি থেকে কিউ বিন্দু এটা হচ্ছে বৃত্তের জ্যা, বাট হলুদ কালারের যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃত্তের চাপ বা বৃত্তচাপ। এখন বৃত্তের কেন্দ্রে কিন্তু
ভিন্ন ভিন্ন রেডিয়াস বা ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন কোণ তৈরি করতে পারে। তাহলে দেখো আমরা বৃত্তের কেন্দ্রের কোণটা দেখাই। আমি ধরে নিলাম ও থেকে শুরু করে বি এবং ও থেকে শুরু করে সি, এরা দুজনে হচ্ছে কি রেডিয়াস, তাই না? দেখলেই বুঝতে পারছো। এখন বি থেকে শুরু করে সি এতটুকু অংশ কিন্তু বৃত্তের চাপ বা বৃত্তচাপ হিসেবে কাজ করে। তার মানে এটা যদি বৃত্তচাপ হয়, দেখো বৃত্তচাপকে এভাবে প্রকাশ করা হয়। আমরা পি থেকে কিউ পর্যন্ত উপরে একটা বৃত্তচাপ পেয়েছি, পি থেকে কিউ, এটাকে আমরা কীভাবে প্রকাশ করব? সিম্পলি পি থেকে কিউ পর্যন্ত এরকম একটা বৃত্তচাপের মতো এঁকে দিব। আবার এখানে বি থেকে সি পর্যন্ত আমরা কিন্তু আরেকটা বৃত্তচাপ পেয়েছি, এটাকেও প্রকাশ করা হয় কীভাবে? বি থেকে সি পর্যন্ত এরকম একটা ছাতা বা টুপি এঁকে দিব, দ্যাট মিনস বৃত্তচাপের মতো একটা অংশ এঁকে দিব। তাহলে এখানে একটা দারুণ সূত্র আছে, সেটা হচ্ছে বৃত্তচাপ কী করে? বৃত্তের কেন্দ্রে অবশ্যই নির্দিষ্ট কোণ তৈরি করে। তুমি দেখতে পাচ্ছ বি থেকে সি যেটা বৃত্তচাপ, এটা কিন্তু বৃত্তের কেন্দ্রে একটা সুন্দর কোণ তৈরি করেছে। আমি ধরে নিলাম সেটা হচ্ছে থিতা কোণ। তার মানে প্রতিটা বৃত্তচাপ তৈরি হয় যে কোনো দুইটা বিন্দু নিয়ে যারা বৃত্তের উপর বসে, এবং ওই দুটো বিন্দুকে আমি যদি বৃত্তের কেন্দ্রের সাথে যোগ করি, তাহলে বৃত্তের কেন্দ্রে ওই দুটো বিন্দু একটা নির্দিষ্ট কোণ তৈরি করে। তো এখানে বি থেকে শুরু করে সি যে বৃত্তচাপ, এটা কেন্দ্রের মধ্যে থিতা কোণ তৈরি করেছে। এবং এই বৃত্তচাপের দৈর্ঘ্যটাকে আমরা যদি এস ধরি, দ্যাট মিন্স বৃত্তচাপের দৈর্ঘ্যটাকে ধরা হচ্ছে এস, এবং কেন্দ্রের কোণটাকে ধরা হচ্ছে থিতা, এবং ব্যাসার্ধকে ধরা হচ্ছে আর। তাহলে আমাদের এখানে একটা সূত্র দাঁড়ায়, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু থিতা ইন্টু আর, অথবা এস ইজ ইকুয়াল টু আর থিতা। তার মানে কোনো একটা নির্দিষ্ট বৃত্তে যদি আমি বৃত্তচাপ দেখি, তাহলে ওই বৃত্তচাপের যে দৈর্ঘ্যটা, দ্যাট মিন্স এখানে দৈর্ঘ্যটা বলতে বি থেকে সি এর দৈর্ঘ্যটা বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি বি থেকে সি পর্যন্ত কি বৃত্তের অংশ, এবং কি এটা একটু বাঁকা অবস্থায় আছে। বাট তুমি যদি বি থেকে সিকে খুলে আনে এরকমভাবে লম্বা করো, বা বলা যায় বি থেকে সি পর্যন্ত যদি এক্সের দৈর্ঘ্যটা মাপতে চাও, সেটাই হচ্ছে তোমার বৃত্তচাপ বা এস। তাহলে এস এর মানটা হচ্ছে কি অবশ্যই বৃত্তের কেন্দ্রে যে কোণটা আছে, দ্যাট মিন্স থিতা, এবং বৃত্তের যে ব্যাসার্ধ আছে আর। তো এটা হচ্ছে একটা দারুণ সূত্র, তোমরা এই সূত্র দিয়ে অনেক ভালো ভালো জিনিস করতে পারবে, দ্যাট মিন্স সলভ করতে পারবে। তো আমি একটু স্টার দিয়ে রাখছি, বৃত্তচাপ ইজ ইকুয়াল টু বৃত্তের কেন্দ্রে তৈরি কোণ ইন্টু ব্যাসার্ধ। একইভাবে আমি যদি টোটাল বৃত্তের অংশকে কল্পনা করি, তাহলে সেটা কি হবে? দেখো, ধরো আমি এখানে তোমাকে হাইলাইটেড দিয়ে দেখাই। আমাদের বৃত্তের মধ্যে তুমি যে বাইরের অংশ দেখতে পাচ্ছ, যে কোনো একটা পয়েন্ট ধরলাম আমি এটা। তাহলে এই পয়েন্ট থেকে আমি যদি যাত্রা শুরু করি, যাত্রা শুরু করে আমি যদি টোটাল বৃত্ত ঘুরে আসি, ঘুরে এসে যদি আমি আবার সেই বিন্দুতে যাই, এই টোটাল জায়গাটাকে আমরা বৃত্তের পরিধি বলি, বা সার্কামস্ট্যান্স বলি, সার্কামফারেন্স বলি আর কি। তাহলে এই জিনিসটা আমি উড়িয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যদি একটা বৃত্তকে আমি খুলে ফেলি, ধরো এই পয়েন্ট থেকে যদি কেটে ফেলি বৃত্তটাকে, তাহলে সেরকম একটা লম্বা সরলরেখা তৈরি করবে, এবং এই সরলরেখার যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে কি আমাদের সার্কামফারেন্স বা বৃত্তের পরিধি। এবং এই পরিধি নির্ণয় করার জন্য একটা নির্দিষ্ট সূত্র আছে, তো সেটা আমি লিখে ফেলি। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, তাহলে পরিধি হবে 2 ইন্টু পাই ইন্টু আর, যেখানে পাই হচ্ছে একটা ধ্রুবক। এবং পাইয়ের যে মানটা, সে মানটা নিয়েও তোমাদেরকে একটু জানাতে হবে। পাইয়ের মানটা তোমরা সবাই মোটামুটি জানো, সেটা হচ্ছে 3.1416। কিন্তু এরপরেও কিন্তু অনেকগুলো সংখ্যা আছে যেগুলোকে আমরা লিখি না, মানে এটা বেসিক্যালি 3.1415 ডট 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 অনেকগুলো সংখ্যা, লাখটা মানে কোটি কোটি সংখ্যা আছে এরপরে। তাই এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট হিসেবে লিখি 3.1416 হিসেবে। তো এই পাইটা হচ্ছে একটা নির্দিষ্ট ধ্রুবক, এবং এই ধ্রুবকের উপস্থিতিটা এসেছে আমরা যখন বৃত্তের পরিধিকে বৃত্তের ব্যাস দিয়ে ভাগ করব, তখন আমরা এই জিনিসটা পাবো। যেমন কীভাবে পাবো আমি একটু দেখাই। তুমি দেখতে পাচ্ছ বৃত্তের ব্যাস হচ্ছে কি 2r, তাই না? তার মানে এ থেকে শুরু করে বি পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে 2r পরিমাণ দূরত্ব। কিন্তু আমি যদি বৃত্তের টোটাল দূরত্বটা মাপি, এ থেকে শুরু করে আবার যদি এতে ফিরে আসি টোটাল বৃত্ত ঘুরে, তাহলে আমি যে দূরত্বটা পাবো সেটা কি বৃত্তের পরিধি বা 2πr। তার মানে তুমি যদি বৃত্তের পরিধিকে বৃত্তের ব্যাস দিয়ে ভাগ দাও, তখন তুমি পায়ের মানটা পাবে। তার মানে তুমি যে কোনো সাইজের বৃত্ত নাও না কেন, ধরো এটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সাইজের বৃত্ত, এবং এই বৃত্তের পরিধি হচ্ছে কি অবশ্যই 2πr, এবং তুমি এটাকে ভাগ করলে তার ব্যাস দিয়ে, ধরো ব্যাস হচ্ছে 2r, তখন তুমি অল টাইম এই ভাগফলটা পাবে মোটামুটি 3.14159 এরকম একটা ভ্যালুতে। তার মানে এটাই আসবে কি আমাদের পায়ের মান। তাই তুমি যে কোনো একটা সাইজের বৃত্ত নাও না কেন, সেই বৃত্তের পরিধিকে তার ব্যাস দিয়ে ভাগ করলে এরকম একটা ধ্রুবক সংখ্যা পাওয়া যায়। তারপরে আমরা এই যে টোটাল বৃত্তটা দেখতে পাচ্ছি, এই বৃত্তের ভিতরে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ এরিয়া বা ক্ষেত্রফল আছে। তুমি যদি একটু তাকাও, এই বৃত্তের ভিতরে যে হলুদ অংশটা আছে, এই টোটাল হলুদ অংশটাই হচ্ছে কি বৃত্তের এরিয়া বা ক্ষেত্রফল। এবং এই ক্ষেত্রফল বা এরিয়া এটা নির্ণয় করার একটা দারুণ সূত্র আছে। তো ক্ষেত্রফল নির্ণয়ের প্রথম সূত্রটা অনেকটা এরকম, তুমি পাই লিখবে এবং বৃত্তের পরিধিকে বর্গ করে দিবে। তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে টোটাল একটা বৃত্তের মানে ক্ষেত্রফল বা এরিয়া। এখন তুমি যদি আর এর জায়গায় ডায়ামিটার বসাও, তাহলে ডায়ামিটার বা ব্যাস কি, ব্যাস হচ্ছে আমাদের
ব্যাসার্ধ হচ্ছে ব্যাস ডিভাইডেড বাই 2, তার মানে আমরা তখন এই সূত্রটা ইউজ করতে পারবো। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ 2r ইজ ইকুয়াল টু ডি, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি আর এর মান বা ব্যাসার্ধের মান হচ্ছে ব্যাস ডিভাইডেড বাই 2। তো আমরা এখানে সিম্পলি ব্যাসার্ধের যে মানটা আছে আর, ওর বদলে ডি ডিভাইডেড বাই 2 বসিয়েছি। তার মানে এরিয়ার এটাও একটা সূত্র, অথবা তুমি এটাকে মডিফাই করে লিখতে পারো পাই ডি স্কোয়ার ডিভাইড বাই 4। তো এটাই হচ্ছে আমাদের কি বৃত্তের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করার আরেকটা সূত্র। তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার দুইটা সূত্র, একটা হচ্ছে পাই আর স্কোয়ার, যেটা মনে রাখা একদমই সোজা, আরেকটা হচ্ছে পাই ডি স্কোয়ার ডিভাইড বাই 4, যেখানে আমি কি করেছি জাস্ট এখানে রেডিয়াস বা ব্যাসার্ধের জায়গায় আমি এখানে ব্যাসটাকে বসিয়েছি। তো ওকে, এতটুকু হলো। একইভাবে তুমি যদি বৃত্তের পরিধিটাকেও ব্যাসের মাধ্যমে নির্ণয় করতে চাও, তাহলে দেখো আমাদের পরিধি কী ছিল। পরিধি হচ্ছে বৃত্তের চারপাশের যে দৈর্ঘ্যটা সেটা। তাহলে এটা ছিল 2πr, তার মানে এখানে 2 × r আছে, আর 2 × r মানে হচ্ছে কি বৃত্তের ব্যাস ডি। তাহলে ডি এর সাথে তুমি যদি পাই গুণ করো, তাহলে সেটা হবে কি বৃত্তের পরিধি। তো তোমরা অনেকেই এই জিনিসটা স্কিপ করে যাও, যে আমি সবসময় দেখি তোমরা পরিধি বলতে 2πr-কে বোঝাও, বাট পরিধি বলতে কিন্তু ডি × r-কেও বোঝানো হয়। ডি হচ্ছে বৃত্তের ব্যাস, আর পাই হচ্ছে কি, আচ্ছা ডি × r না, এটা হচ্ছে ডি × পাই। তো পাই হচ্ছে কি বৃত্তের মধ্যে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এবার তোমাদেরকে পাইয়ের যে ধারণাটা সেটা দেওয়ার জন্য আমরা একটা অ্যানিমেশন দেখব। তার আগে তোমরা ধরে নাও আমরা এমন একটা সার্কেল বা বৃত্ত তোমাদেরকে দেখাবো যেখানে আমাদের ব্যাসার্ধের মানটা হচ্ছে 1, মানে 1 ইউনিট। 1 ইউনিট বলতে 1 সেন্টিমিটার হতে পারে, 1 মিটার হতে পারে, তারপর হচ্ছে 1 মিলিমিটার হতে পারে। দ্যাট মিনস আমরা এখন একটা অ্যানিমেশন দেখব, যে অ্যানিমেশন আমি ধরে নিলাম আমাদের সার্কেলের যে রেডিয়াস বা আর, এটার মান হচ্ছে 1 একক। এখন দেখো তো সার্কেল বা রেডিয়াসের যদি, মানে সার্কেলের বা বৃত্তের যদি ব্যাসার্ধ 1 হয়, তাহলে আমাদের সেক্ষেত্রে পরিধির মান কত হবে? অবশ্যই 2 × পাই × r, যেখানে r এর মানটা হচ্ছে 1, তার মানে এখানে শুধুমাত্র 2π হবে। তাহলে আমি বলতে পারি আমরা এমন একটা সার্কেলকে নিয়ে এখন কাজ করব, বা এমন একটা বৃত্তকে নিয়ে কাজ করব যেটাকে আমি যদি কেটে ফেলি, ধরো আমি কোনো একটা পয়েন্টে এই বৃত্তটাকে কেটে ফেললাম। কেটে ফেলার পর আমি যদি টোটাল বৃত্তটাকে একটা সরলরেখাতে রূপান্তর করি, তাহলে ওই সরলরেখার যে দৈর্ঘ্য সেটা হবে কি 2r, মানে 2π, নট 2r, কারণ r এর মান হচ্ছে কি 1 মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, যা হতে পারে, তার মানে 1 ইউনিট হচ্ছে আমাদের এখানে r এর মান। তাহলে চলো আমরা এই কনসেপ্ট নিয়ে অ্যানিমেশনটা একটু দেখে ফেলি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে 1 ইউনিট বা 1 একক দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধের বৃত্তকে আমরা খুলে ফেলেছি বা কেটে ফেলেছি। তো তুমি যখন এই বৃত্তটাকে খুলে ফেলবে বা কেটে ফেলবে, খেয়াল করে দেখো বৃত্তটা কিন্তু 0 পজিশন থেকে বা 0 পরিমাণ দূরত্ব থেকে যাত্রা শুরু করেছে, এবং আমি এই জায়গাটাতে বৃত্ততে কেটে ফেলার পর বৃত্তটা যখন অর্ধেক পথ অতিক্রম করেছে, তখন সে 3 পরিমাণ ঘরের কিছু পরিমাণ সামান্য অংশ বেশি অতিক্রম করেছে, এবং পরবর্তীতে সে 6 ঘরের সামান্য কিছু পরিমাণ অংশ অতিক্রম করেছে। তো আমি ধরে নিলাম বৃত্তর যেই ব্যাসার্ধ সেটা হচ্ছে 0 থেকে শুরু করে 1 পর্যন্ত, এবং এটাকে তোমরা ইচ্ছা করলে 1 সেন্টিমিটার দিতে পারো, তোমাদের ইচ্ছা। তার মানে আমি যদি 1 সেন্টিমিটার ধরি এই বৃত্তের ব্যাসার্ধটা, তাহলে বৃত্তটাকে খুলে ফেলার পর সে টোটাল 6 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটারের কিছু সামান্য পরিমাণ দূরে সে অতিক্রম করবে। এবং আমি তোমাদেরকে পাইয়ের মান বলেছিলাম, তাই না? পাইয়ের মান কত ছিল? পাইয়ের মান ছিল হচ্ছে 3 এর একটু বেশি, তার মিনস 3.1416 ছিল। তারপর ডট ডট অনেক কিছু ছিল, ওগুলো দিলাম না। তার মানে যখন বৃত্তটা খুলে ফেললাম, আমি কেটে ফেললাম, তখন তার অর্ধেক অংশ অতিক্রম করে 3 এর সামান্য কিছু পরিমাণ অংশ, এবং এই সামান্য কিছু পরিমাণ অংশ মিলিয়ে আমরা যে মানটা পাচ্ছি সেটাই হচ্ছে কি পাই। এবং সে অর্ধেক পরিমাণ অংশ অতিক্রম করার পর বাকি অর্ধেক যখন অতিক্রম করে, তখন সে ডাবল পাইয়ের সমান পথ অতিক্রম করে। দ্যাট মিনস এখানে আমরা যে 2π পাচ্ছি, এটা আসলে পাই প্লাস পাই পরিমাণ জায়গা থেকে এসেছে। তার মানে 0 থেকে শুরু করে পাই পর্যন্ত এতটুকু দূরত্ব যেতে বৃত্তের অর্ধেক পরিমাণ পথ অতিক্রম করতে হয়, আর বাকি অর্ধেক পরিমাণ পথ অতিক্রম করতে হয় পাই থেকে শুরু করে 2π পর্যন্ত যেতে। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা বৃত্তের জন্য যদি রেডিয়াস বা ব্যাসার্ধ r এটা যদি 1 একক হয় বা 1 সেন্টিমিটার, যেটাই বলি না কেন, তখন তার যেই সার্কামফারেন্স আছে, দ্যাট মিনস পরিধি যেটা আছে, সেটার মান হবে কি শুধুমাত্র 2 × পাই, এতটুকু। এবার একটা মজার জিনিস দেখো, আমরা তো জানি যে একটা বৃত্তের কেন্দ্রে টোটাল 360 ডিগ্রি কোণ থাকে, তাই না? তো তুমি যদি একটা বৃত্তকে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে শুরু করে পুরোপুরি ঘুরিয়ে ফেলো, তাহলে সে কতটুকু কোণ অতিক্রম করবে? 360 ডিগ্রি অতিক্রম করবে। যেমন তুমি দেখতে পাচ্ছ, আমি যদি ধরি বৃত্তের এই প্রান্তটা হচ্ছে এ, এবং এই প্রান্তটাকে আমি যদি মানে খুলে ফেলি, তখন তার অপর একটা প্রান্ত, দ্যাট মিনস সেটাকেও আমি যদি এ ধরি, তাহলে সেটা 2π পরিমাণ অবস্থানে করবে। তো যদি আমি বৃত্তটাকে খুলে না ফেলতাম, তাহলে বৃত্তটা যদি ঘুরে ঘুরে আমাদের 0 থেকে শুরু করে 2π পর্যন্ত যেত, তাহলে আমি বলতে পারি ওই বৃত্তটা 2π পর্যন্ত পথ আসার সময়
টোটাল একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করত। মানে বিষয়টা সোজা, দেখো আমরা এখানে একটা বিন্দু ধরেছি এ, যেখান থেকে বৃত্তটা যাত্রা শুরু করেছে। তো বৃত্তটা যদি সম্পূর্ণভাবে ঘুরে আবার সে এই বিন্দুতে আসতে চাইতো, তাহলে তাকে টোটাল 2π পরিমাণ পথ অতিক্রম করতে হতো। তার মানে বৃত্তটা যখন একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, তখন তার যেই চারপাশের লেয়ারটা আছে সেটা টোটালি 2π পরিমাণ পথ অতিক্রম করবে। তো বৃত্ত যখন সম্পূর্ণ একবার ঘুরে, তখন তার কেন্দ্রে যে কোণটা তৈরি হয় সেটাই হচ্ছে কি 360 ডিগ্রি। এবং 360 ডিগ্রির জন্য আমি দেখতে পাচ্ছি বৃত্ত পরিধি বরাবর টোটাল 2π পরিমাণ পথ অতিক্রম করেছে। তাহলে আমি যদি এটাকে ভাগ করি 2 দিয়ে উভয় পক্ষকে, তাহলে দেখো তো হিসাবটা এরকম হবে না? তাহলে আমি যদি বলি যে বৃত্তটা যদি পাই পরিমাণ পথ অতিক্রম করতে চায় তার পরিধি বরাবর, তাহলে তাকে কতটুকু ঘুরতে হবে? অবশ্যই 180 ডিগ্রি ঘুরতে হবে। তাহলে দেখতে পাচ্ছ, আমরা যদি একটা বৃত্তকে এভাবে কেটে না ফেলে ঘুরতে দিতাম, তাহলে সে যখন পাই পরিমাণ অবস্থানে আসতো, ধরো এটা হচ্ছে বি বিন্দু, তখন বি বিন্দুতে আসার জন্য তাকে 180 ডিগ্রি ঘুরতে হতো। এবং বি থেকে আবার যখন সে এই বিন্দুতে যাবে, দ্যাট মিনস সেম পয়েন্টে যখন আবার ব্যাক করবে, তখন তাকে আরও একবার 180 ডিগ্রি ঘুরতে হবে। এজন্য তোমাদের এখানে একটা দারুণ হিসাব থাকে, সেটা হচ্ছে রেডিয়ানের হিসাব। রেডিয়ান হচ্ছে আমাদের কোণের পরিমাণের একক। মানে আমরা যখন কোনো একটা কোণকে পরিমাপ করি, তিনভাবে আমরা কোনো একটা কোণকে পরিমাপ করতে পারি। একটা হচ্ছে খুবই প্রচলিত, যেটাকে তোমরা ডিগ্রি বলে থাকো, সবাই জানো এটা, যেমন 60 ডিগ্রি কোণ বা 30 ডিগ্রি কোণ। আরেকটা হচ্ছে আমাদের রেডিয়ান এককের কোণ, এবং ফাইনালি আরেকটা হচ্ছে আমাদের গ্রেডিয়ান এককের কোণ। তো এই 3টা এককের কোণ নিয়ে আমরা আসলে কাজ করে থাকি আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। তো রেডিয়ান ইউনিট হিসাবে আমি যদি ডিগ্রি আর গ্রেডিয়ান মুছে দিই, রেডিয়ান ইউনিট হিসেবে আসলে পাই, যেটা পাইকে আসলে 180 ডিগ্রি ধরা হয় সেজন্য। তার মানে এটাকে লেখা হয় পাই অফ সি দিয়ে অথবা পাই রেডিয়ান দিয়ে, এবং এটার সমতুল্য যে মানটা এটা ধরা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই কনসেপ্টটা অনেকটা এখান থেকে আসলে এসেছে, যেখানে আমরা বৃত্তটাকে যখন 180 ডিগ্রি ঘুরাবো, বৃত্তটা তখন পরিধি বরাবর পাই পরিমাণ পথ অতিক্রম করবে। তো এভাবে আমরা রেডিয়ান ইউনিটে বলতে পারি যে বৃত্তটার মধ্যে 60 ডিগ্রি কোণ আমরা পাবো, সেই 60 ডিগ্রিকে কীভাবে লেখা হবে? অবশ্যই পাই ডিভাইড বাই 3 দিয়ে। আবার যে বৃত্তটা ধরো হচ্ছে 90 ডিগ্রি ঘুরবে, সেটাকে কীভাবে লেখা হবে? 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি রেডিয়ান ইউনিটে পাই ডিভাইড বাই 2 দিয়ে। তার মানে পাই বলতে আমরা এখানে 180 সমতুল পরিমাণ কোণকে বুঝবো। তো এইভাবে আমাদের এখান থেকে রেডিয়ানের ধারণা এসেছে। তার মানে পাই এখানে খুব ভালো একটা ইমফ্যাক্ট ফেলে। তুমি যখন শুধুমাত্র ডিগ্রি নিয়ে কাজ করবে, তখন তোমার পাই নিয়ে কাজ করার দরকার নাই। বাট তুমি যখন রেডিয়ান নিয়ে কাজ করবে, তখন তোমার পাই বলতে আসলে 180 ডিগ্রিকে বোঝাবে। পাই বলতে কিন্তু তখন আর 3.1416কে বোঝাবে না। তার মানে তুমি বৃত্তের পরিধিটাকে বের করতে পারো পাই ইউজ করে, যেখানে পাইটা হচ্ছে কি একটা ধ্রুবক। কিন্তু তুমি যখন রেডিয়ানে কনভার্ট করবে টোটাল কোণের সিস্টেমটাকে, তখন তোমার পাইয়ের মানটা কিন্তু আর 3.1416 থাকবে না, এটা হয়ে যাবে 180 সমতুল। তো বৃত্তর পরিধি বরাবর যখন সে পাই পরিমাণ যাবে, সেই পরিমাণ যাওয়ার জন্য তাকে যেহেতু 180 ডিগ্রি ঘুরতে হয়, তো ওটার সাথে সমতুল রেখে বা বলা যায় ইকুইভ্যালেন্ট রেখে আমাদের এই কোণের সিস্টেমটা তৈরি করা হয়েছে। এবার আমরা যেটা দেখবো তোমাদেরকে মানে দেখাবো, সেটা হচ্ছে বৃত্তের বিভিন্ন সমীকরণ বা ডিফারেন্ট ইকুয়েশন অফ সার্কেল। তো কিভাবে আমরা বৃত্তের সমীকরণটা বের করতে পারি খেয়াল করে দেখো। বৃত্ত হচ্ছে কি একটা নির্দিষ্ট জিওমেট্রিক শেপ, এবং প্রত্যেকটা জিওমেট্রিক শেপ বা জ্যামিতিক যে ছবিগুলো আছে তাদের অবশ্যই নির্দিষ্ট কিছু ইকুয়েশন থাকবে। কেননা তোমরা জানো যে বৃত্তটা হচ্ছে কি একটা নির্দিষ্ট প্লেন বা নির্দিষ্ট তলের মধ্যে অবস্থান করে। অর্থাৎ একটা নির্দিষ্ট তলে যখন দুইটা বিন্দু অবস্থান করে, তারা মিলিতভাবেই কিন্তু একটা বৃত্তকে তৈরি করতে পারে, তাই না? তার মানে যেহেতু আমরা তলের কথা বলছি, তার মানে ওই তলটা হতে পারে এক্স ওয়াই, হতে পারে ওয়াই জেড, হতে পারে জেড এক্স। তার মানে এখানে দুইটা অজানা রাশির একটা উপস্থিতি আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, অথবা একটা ওয়াই একটা জেড, অথবা একটা জেড একটা এক্স। সেজন্য আমরা দ্বিমাত্রিক তলে যে কোনো একটা ফিগার বা ছবি যদি আঁকি, তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য বা প্রত্যেকটা সঞ্চার পথের জন্য আমাদের অবশ্যই এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কোনো না কোনো সমীকরণ স্যাটিসফাই করবে। সেজন্য আমাদের বৃত্ত এমন একটা শেপ যার অবশ্যই ইকুয়েশন থাকবে। তো সেটা বের করার জন্য আমাদের অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে আমরা প্রথম পদ্ধতিটা দেখব, সেটা হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ ফরম্যাট। খেয়াল করে দেখো, আমরা একটা তল নিলাম। এখন তলটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তল। তুমি দেখতে পাচ্ছ এক্স ওয়াই অ্যাক্সিস আছে এখানে। তো এক্স অক্ষ হচ্ছে এটা, এবং নেগেটিভ এক্স অক্ষ হচ্ছে এটা, এবং ওয়াই অক্ষ হচ্ছে উপরে, নেগেটিভ ওয়াই অক্ষ হচ্ছে নিচে। তার মানে ওয়াই প্রাইম বলতে আমরা এখানে নেগেটিভ ওয়াই অক্ষকে বুঝবো, আর এক্স প্রাইম বলতে আমরা এখানে নেগেটিভ এক্স অক্ষকে বুঝবো। তো এই যে আমরা একটা এক্স ওয়াই তল নিলাম, এই এক্স ওয়াই তলের মধ্যে আমরা কি করেছি, একটা স্থির বিন্দু নিলাম, সেটা হচ্ছে মূল বিন্দুকে। তাহলে দেখো
আমাদের এই যে ও হচ্ছে মূলবিন্দু, ওর স্থানাঙ্ক হচ্ছে কি 0,0। তো এটাকে আমি যদি স্থির পয়েন্ট ধরি এবং একটা গতিশীল পয়েন্ট যদি ধরি আমি পি বিন্দুতে, যার স্থানাঙ্ক হচ্ছে x, y, তাহলে আমি যদি ও বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্বটা আছে সেই দূরত্বটাকে সমান রেখে পি বিন্দুটাকে যদি চারদিক দিয়ে ঘুরিয়ে আনি, তাহলে আমরা একটা সঞ্চারপথ পাবো বা লোকাস পাবো, যেটা হচ্ছে বৃত্ত। তো এখানে আমরা এরকম একটা বৃত্ত তৈরি করতে পারলাম। এখন দেখো তো আমাদের এখানে পি বিন্দুটা কি x, y, কিন্তু পি বিন্দুটা এখানে কিন্তু ফিক্সড না, পি বিন্দুটা বারবার পরিবর্তন হবে, তাই না? পি বিন্দুটা এখানে হতে পারে, তারপর হচ্ছে পি বিন্দু এখানে হতে পারে, পি বিন্দু এখানে হতে পারে, তারপর এখানে হতে পারে। প্রত্যেকটা মুহূর্তে যখন পি বিন্দুটাকে আমরা পাবো এবং পি বিন্দুর সঞ্চারপথ যখন আমরা আঁকবো এভাবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি পি বিন্দুটার এক্স এবং ওয়াই বারবার পরিবর্তন হচ্ছে। তাহলে এটা তোমাদের নোট করে রাখতে হবে। পি বিন্দুর যে স্থানাঙ্ক আছে, দ্যাট মিনস আমরা পি বিন্দুর স্থানাঙ্ক হিসেবে যে x, y-কে নিয়েছি, এই x, y-টা কি বারবার পরিবর্তনশীল হচ্ছে, সেম থাকছে না। তার মানে এখানে এক্স এবং ওয়াই এরা আসলে চেঞ্জ হতে থাকে, এরা কখনো সেম থাকে না। এটা তোমাদেরকে এখন মনে রাখতে হবে। এখন x, y যদি চেঞ্জ হয়, তার মানে আমরা এখানে অবশ্যই একটা ইকুয়েশন তৈরি করতে পারবো, কারণ আমরা জানি ইকুয়েশনটা তৈরি হয় কীভাবে, বিভিন্ন রকম চলক দিয়ে, যেমন এক্স, ওয়াই, জেড এগুলো দিয়ে। এবং আমরা ওই ইকুয়েশনে কিন্তু এক্স এবং ওয়াইয়ের ভিন্ন ভিন্ন মান বসিয়ে টোটাল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে পারি বা সিদ্ধ করতে পারি। দ্যাট মিনস ডান পক্ষ বাম পক্ষ মেলাতে পারি, তাই না? তাই যদি হয়ে থাকে, আমাদের পি বিন্দুটা যেহেতু বারবার পরিবর্তন হচ্ছে, তাই আমরা অবশ্যই বৃত্তের একটা সমীকরণ তৈরি করতে পারবো। তো আমি বাকি বিন্দুগুলো মুছে দিলাম, আমি পি বিন্দুটাকেই তোমাকে দেখাচ্ছি। তো আমরা সমীকরণ কিভাবে তৈরি করি? অবশ্যই একটা কন্ডিশনের উপর ভিত্তি করে সমীকরণটা তৈরি করি। কন্ডিশন মানে হচ্ছে কি, একটা শর্তের উপর ভিত্তি করে। তো আমরা এখানে কন্ডিশন বা শর্তটা কি দেখব সেটা একটু দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এখানে একটা ভালো কন্ডিশন কাজ করে, সেটা হচ্ছে ও বিন্দু থেকে পি বিন্দু যে দূরত্ব, এই দূরত্বটা সবসময় সমান থাকে। তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি যে ও থেকে শুরু করে পি বিন্দু যে দূরত্ব, এই দূরত্বটা সবসময় সমান থাকে। এবং এই দূরত্বটা কী ছিল? বৃত্তের ব্যাসার্ধ ছিল, এবং এখানে বৃত্তের ব্যাসার্ধকে এ দিয়ে প্রকাশ করা হয়েছে, তাই আমিও এটাকে এ দিয়ে প্রকাশ করছি। বাট তোমরা চাইলে এটাকে আর দিয়েও প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। তো আর কিংবা এ যে কোনো একটা ইউজ করলে হবে। তাই যদি হয়ে থাকে, তাহলে আমরা এটাকে একটা ইকুয়েশনে কনভার্ট করি। আমরা দেখতে পাচ্ছি ও হচ্ছে আমাদের এখানে কিন্তু মূল বিন্দু এবং পি হচ্ছে যে কোনো একটা বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু যে দূরত্ব, সেটা বের করার জন্য আমরা একটা সূত্র ইউজ করতে পারি, যেটা আমরা সরলরেখাতে শিখেছিলাম। সেটা হলো দূরত্ব সূত্র। দূরত্ব সূত্র কীরকম ছিল? দূরত্ব সূত্র ছিল সেরকম রুট ওভার। দ্যাট মিনস প্রথমে আমরা একটা রুট ওভার টানতাম, তারপর হচ্ছে আমরা দুইটা পয়েন্টের মধ্যে বুজের যে বিয়োগফল তাকে বর্গ করতাম, তারপর প্লাস দিতাম, তারপর কোটির যে বিয়োগফল ছিল তাকে বর্গ করে দিয়ে দিতাম। তো কীরকমভাবে, যেমন ও থেকে পি বিন্দুর দিকে যদি তাকাই, তাহলে এদের বুঝের যে পার্থক্য সেটা হচ্ছে পি বিন্দুর বুঝ হচ্ছে এক্স মাইনাস ও বিন্দুর বুঝ হচ্ছে 0। তাহলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস পি বিন্দুর কোটি হচ্ছে আমাদের ওয়াই এবং ও বিন্দুর যে কোটি সেটা হচ্ছে 0, তারপরে ভেতরে আমরা হোল স্কোয়ার দিলাম। তাহলে এটা হচ্ছে কি দূরত্ব সূত্র, এবং এই দূরত্ব সূত্র ইজ ইকুয়াল টু কী হবে? অবশ্যই এ হবে, তাই না? কারণ এ হচ্ছে কি আমাদের এখানে ব্যাসার্ধ, যেহেতু ওপি মানে হচ্ছে এ, তাই ওপি এর মানটা আমরা এখানে ইকুয়েশনের মাধ্যমে বের করলাম। তাহলে এটা যদি তোমরা সলভ করো, তাহলে দেখতে পাবে এখানে থাকবে হচ্ছে রুট ওভার, ভেতরে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে থাকবে এ। আর তুমি যদি এখন উভয় পক্ষ বর্গ করো, তাহলে এই রুট ওভার বা বর্গমূলটা উঠে যাবে, আমাদের এখানে এ স্কোয়ার চলে আসবে। তাহলে আলটিমেটলি আমরা এখানে যে ইকুয়েশনটা পেলাম, আমি একটু ব্র্যাকেটে দেখাচ্ছি, এটাই হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। এবং এই বৃত্তের ইকুয়েশনে দেখতে পাচ্ছ এ হচ্ছে একটা নির্দিষ্ট মান, যার মানে যেটা কখনোই পরিবর্তন হয় না। তার মানে এটা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসেবে থাকবে, কেননা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু এখানে তুমি পরিবর্তন করতে পারবে না, বাট এক্স এর মান এবং ওয়াই এর মান কিন্তু অবশ্যই তুমি পরিবর্তন করতে পারবে। যেহেতু পি বিন্দু পরিবর্তন হচ্ছে, তার মানে এক্স আর ওয়াই কি পরিবর্তন হবে। তো এটা হচ্ছে আমাদের কেন্দ্র ব্যাসার্ধ ফরম্যাট, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি বৃত্তের কেন্দ্র ও এটার স্থানাঙ্ককে কাজে লাগিয়েছি এবং ব্যাসার্ধ এ এটাকে আমরা কাজে লাগিয়েছি। এখন তোমাকে ধরো বৃত্তটা এই কেন্দ্রটা দিল না, দ্যাট মিনস তোমাকে মূলবিন্দু দিল না বৃত্তের কেন্দ্র হিসেবে, তোমাকে বৃত্তের কেন্দ্র হিসেবে অন্য একটা কেন্দ্র দিল, ধরো মূলবিন্দু বাদে। কীরকমভাবে দিল? ধরো আমি যদি একটু ছোট্ট করে ছবিটাকে তোমাদেরকে দেখাই, তো এটা হচ্ছে আমাদের সেই এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে ধরো আমাদের সেই ওয়াই অ্যাক্সিস, কথার কথা। এখন তুমি একটা বৃত্ত পেলে, যে বৃত্তটার কেন্দ্র মূলবিন্দুতে নাই, যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে অন্য কোনো একটা বিন্দুতে, আমি ধরলাম এটা হচ্ছে সেই বৃত্তর কেন্দ্র। তো ওই কেন্দ্রটার মান আমি ধরে নিলাম এইচ, কে, এবং বিভিন্ন বইতে আসলে এই মানটাকে বেশি ধরা হয়, এই জন্য আমি এরকম একটা মান ধরলাম। তো এইচ এর মান আমরা জানি না, কে এর মানও আমরা জানি না, এটা যে কোনো জিনিস হতে পারে, এবং বৃত্তটাও এই চতুর্ভাগের মধ্যে যে কোনো একটা চতুর্ভাগে হতে পারে। তখন কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ আর এটা কাজ করবে না। কিভাবে সেটা কাজ করবে? তখন কাজ করবে অন্য জিনিস। কেননা তুমি দেখতে পাচ্ছ আমাদের কেন্দ্র থেকে আমি যদি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দুতে একটা
দূরত্বটা নিই তাহলে সেটাই হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই যে কোনো বিন্দুটাই হচ্ছে কি আমাদের পি বিন্দু। তাহলে পি বিন্দুর একটা স্থানাঙ্ক ছিল এক্স কমা ওয়াই এবং কেন্দ্রের আরেকটা স্থানাঙ্ক ছিল যেটা হচ্ছে এইচ কমা কে। তার মানে আমরা এখন যে দূরত্বটা পাবো ব্যাসার্ধ হিসেবে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এইচ কমা কে থেকে বৃত্তের যেই উপরে একটা বিন্দু আছে পি, দ্যাট মিনস এক্স কমা ওয়াই, এই পর্যন্ত যে দূরত্বটা আছে সেই দূরত্বটাই হচ্ছে কি আমাদের বৃত্তের ব্যাসার্ধ হিসেবে কাজ করবে। তাহলে খুবই ভালো কথা, আমরা এখন এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করি এবং ওটাই আমরা ব্যাসার্ধ হিসেবে বসিয়ে দিই। তাহলে দেখো এই শর্ত অনুসারে আমি বলতে পারি আমাদের বৃত্তের এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি ভুজদ্বয়ের অন্তর, দ্যাট মিনস এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার। এটা হচ্ছে দুইটা বিন্দুর ভুজের অন্তর বা বিয়োগফলের বর্গ, প্লাস হচ্ছে কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ, দ্যাট মিনস ওয়াই মাইনাস কে তারপর হোল স্কোয়ার। এবং এই টোটালটা কিসের মান? অবশ্যই বৃত্তের ব্যাসার্ধের মান, কেননা বৃত্তের কেন্দ্র থেকে তার উপর যে কোনো একটা বিন্দুতে টানা যেই লাইনটা আছে বা রেখাটা আছে ওটাই আমাদের ব্যাসার্ধ হিসেবে কাজ করে। তাহলে এই ইকুয়েশনটাকে তুমি যদি মডিফাই করো তাহলে দেখতে পাবে আমরা এখানে পাচ্ছি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। অর্থাৎ উভয় পক্ষ তুমি যদি বর্গ করো তাহলে তুমি এই ইকুয়েশনটা পাবে। তাহলে এই ইকুয়েশনের মধ্যে একটু খেয়াল করে দেখো কোনটা আমাদের জানা। আমাদের এইচ এর মান জানা, কে এর মান জানা এবং এ এর মানও কিন্তু জানা। যদি এই তিনটা জিনিসের মান জানা থাকে তুমি সহজেই কেন্দ্র ব্যাসার্ধ ফরম্যাটে বৃত্তের ইকুয়েশন বের করতে পারবে। এবং আরেকটা জিনিস হচ্ছে কি বৃত্তের কেন্দ্র আমরা কিন্তু কখনো চেঞ্জ করতে পারি না। তার মানে এইচ এবং কে এরা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। আবার বৃত্তের ব্যাসার্ধ আমরা চেঞ্জ করতে পারি না। তার মানে এইচ, কে, এ এরা হচ্ছে সবাই কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসেবে কাজ করে। এবং শুধুমাত্র এক্স আর ওয়াইকে আমরা চেঞ্জ করতে পারি, কেননা পি বিন্দু বারবার যেহেতু পরিবর্তন হচ্ছে তার মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর তার স্থানাঙ্ক কি পরিবর্তন হচ্ছে। যেমন দেখতে পাচ্ছ ও থেকে এম পর্যন্ত যেই দূরত্বটা এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বুঝ, এবং এম থেকে শুরু করে পি পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বুঝ, মানে বুঝ না, এটা হচ্ছে আমাদের কোটি। তো এই যে বুঝ আর কোটির যে খেলা সেটা শুধুমাত্র পি বিন্দুই করতে পারে। তার মানে এক্স এবং ওয়াইয়ের যে মানটা সেটা বারবার পরিবর্তন হবে, বাট এইচ, কে এবং এ এদের মান কখনোই পরিবর্তন হবে না। এখন ধরো তোমাকে আমি ব্যাসার্ধটা শূন্য করে দিলাম, তাহলে কি হবে? দ্যাট মিনস এ বা ব্যাসার্ধ যদি শূন্য হয়, দ্যাট মিনস আমি এখানে উপরে লিখি ইফ এ ইজ ইকুয়াল টু জিরো, দেন এটা কি হিসেবে কাজ করবে? অবশ্যই এটা একটা পয়েন্ট হিসেবে কাজ করবে। তাহলে ইফ এ অথবা ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু জিরো, দেন আমাদের এই টোটাল ফিগারটা একটা পয়েন্ট হিসেবে বা বিন্দু হিসেবে কাজ করবে। তাহলে দেখো তো বিন্দুর সমীকরণটা কীভাবে লিখতে পারি আমরা একটু লাল কালারে দেখাচ্ছি। যদি আমাদের কোনো একটা বিন্দু বা ফিক্সড পয়েন্টের মানে স্থানাঙ্ক হয় এইচ কমা কে, যেটা হচ্ছে কেন্দ্র হিসেবে কাজ করে বৃত্তের, এবং যদি ওই বৃত্তের ব্যাসার্ধ শূন্য হয় তাহলে আমাদের ইকুয়েশন কী হবে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো স্কোয়ার, দ্যাট মিনস জিরো। তার মানে যদি তোমার কাছে কখনো এরকম ইকুয়েশন চলে আসে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, তাহলে বুঝবে ওটা আসলে একটা পয়েন্ট বা বিন্দুর সমীকরণ। এটা কখনোই বৃত্তের সমীকরণ হতে পারে না, কেননা বৃত্তের সমীকরণ হতে হলে অবশ্যই আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধর একটা মান থাকতে হবে এবং সেটা পজিটিভ মান থাকতে হবে। বাট এখানে তুমি দেখতে পাচ্ছ এরকম কোনো মান নেই। তার মানে যদি এরকম ইকুয়েশন আসে অথবা তোমাদের কাছে যদি এরকম ইকুয়েশন আসে ধরো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার তারপর ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, তাহলে সেটাও কি একটা বিন্দুর ইকুয়েশন হিসেবে কাজ করবে। তো এখানে এইচ এবং কে এর মান যে কোনো জিনিস আসতে পারে, যেমন এইচ এর মান যদি আমি 2 ধরি, কে এর মান যদি আমি 3 ধরি, তাহলে আমাদের ইকুয়েশন কেমন আসবে? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এই ধরনের ইকুয়েশনগুলোকে এক একটা বিন্দুর সমীকরণ, এরা কিন্তু কখনোই বৃত্তের সমীকরণ হিসেবে কাজ করবে না। বিন্দু নিয়ে তোমাকে আরেকটা ছোট্ট কনসেপ্ট শেয়ার করি, সেটা হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ বিন্দু যখন হবে তখন ফিক্সড পয়েন্ট এবং মুভিং পয়েন্ট, দ্যাট মিনস স্থির বিন্দু এবং আমাদের গতিশীল বিন্দু, গতিশীল মানে হচ্ছে চলনশীল বিন্দু, দ্যাট মিনস ও বিন্দু এবং পি বিন্দু এদের মধ্যকার দূরত্বটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। কখন এদের মধ্যকার দূরত্ব শূন্য হয়? যখন তারা একে অপরের উপর উপরিপাতিত হবে। তার মানে পয়েন্ট বা বিন্দু যেটাই বলি না কেন এটা হওয়ার একটা শর্ত আছে বা একটা কন্ডিশন আছে। আমি একটু ছোট্ট করে লিখি। কন্ডিশনটা হচ্ছে কি, অবশ্যই আমাদের স্থির বিন্দু বা ফিক্সড পয়েন্ট দ্যাট মিনস ও এবং গতিশীল বিন্দু বা চলনশীল বিন্দু বা বলা যায় পি, এরা একে অপরের উপর উপরিপাতিত হবে। দ্যাট মিনস ছবি থেকে যদি বলি ও বিন্দু এবং পি বিন্দু এরা একে অপরের উপর বসে যাবে বা যেটাকে বলা হয় উপরিপাতন বা উপরিপাতিত হবে, যেটাকে ইংলিশে সুপারপজিশন বলা হয়। তো যখন আমরা এইরকম দুটো বিন্দুকে উপরিপাতিত করব, একে অপরের উপর ফেলবো, তখনই কেবল তাদের মধ্যবর্তী কোনো দূরত্ব থাকবে না, দ্যাট মিনস কোনো রেডিয়াস বা ব্যাসার্ধ থাকবে না, এবং তারা হচ্ছে পয়েন্ট বা বিন্দু হিসেবে কাজ করবে।
এবার আমরা বৃত্তের সমীকরণের আরেকটা ফরম্যাট দেখব, সেটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। আমরা একটু আগে পড়েছিলাম কেন্দ্র ব্যাসার্ধ ফর্মের বা কেন্দ্র ব্যাসার্ধ ইউজ করে সমীকরণ বের করা, আর এখন আমরা দেখব বৃত্তের সাধারণ সমীকরণ। তো এই সাধারণ সমীকরণটা যদি আমি বের করতে চাই তাহলে তোমাদেরকে আমি আগের সমীকরণটাতে ফেরত নিয়ে যাব। ধরো তুমি এখানে দেখতে পাচ্ছ একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে সি এবং তুমি কেন্দ্রটাকে এইচ কমা কে ধরো। আমরা x1 y1 ধরলাম না, যেহেতু বেশিরভাগ বইতে আমি দেখেছি তারা এইচ কমা কে ধরেছে, তাই তোমাদেরও সুবিধা হবে এটা ধরলে। এবং আমরা কেন্দ্রের পাশাপাশি বৃত্তের উপর একটা মুভিং পয়েন্ট বা বলা যায় চলনশীল বিন্দু পি ধরলাম, সেটা হচ্ছে x, y স্থানাঙ্কযুক্ত। এবং এই বৃত্তটার x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর কাজ করছে, দ্যাট মিনস xy প্লেন বা xy তলের মধ্যে বৃত্তটা বসে আছে। তাই যদি হয় তাহলে আমাদের একটা কাজ করি, আমি এটাকে কেটে ফেলি, তাহলে তোমাদের কনফিউশন দূর হবে। এটা হচ্ছে আমাদের কেন্দ্র বা সেন্টার বা সি। তো আমরা একটু আগে দেখো একটা সূত্র দেখেছিলাম বৃত্তের। কী সূত্র দেখেছিলাম? আমরা x মাইনাস এইচ করেছিলাম, তাই না? তারপর হোল স্কোয়ার দিয়েছি, তারপর করেছিলাম y মাইনাস কে হোল স্কোয়ার ইজিক্যাল টু ছিল আমাদের ব্যাসার্ধের স্কোয়ার, দ্যাট মিনস a স্কোয়ার। তো এটা কিন্তু আমরা কেন্দ্র ব্যাসার্ধ ফর্মের থেকে জেনেছি আগের স্লাইডে। এখন আমরা করব কি, আমরা ট্রাই করব বৃত্তের একটা সাধারণ সমীকরণ বের করা, যাতে ওই সমীকরণের মাধ্যমে যে কোনো ধরনের বৃত্তকে আমরা সলভ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কী করব, এখানে আমরা ইকুয়েশনটাকে ভেঙে ফেলি। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু a ইন্টু বি, তার মানে 2 ইন্টু a ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তারপর এটাকে ভেঙে ফেলি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এবং এর টোটালটার মান হচ্ছে কি a স্কোয়ার, তাই না? তো এখন আমি যদি এটাকে একটু সাজাই তাহলে দেখো প্রথম হবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার হবে, তারপর হচ্ছে ধরো টুগুলোকে আমি আলাদা রাখি, মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এইচ মাইনাস হচ্ছে 2 ইন্টু ওয়াই ইন্টু কে, তারপর হচ্ছে প্লাস কে স্কোয়ার, প্লাস কে স্কোয়ার না, প্লাস হচ্ছে প্রথমে এইচ স্কোয়ার দিলাম, তারপর হচ্ছে কে স্কোয়ার দিলাম, মাইনাস এ স্কোয়ারটাকে ওই পাশ থেকে আমি নিয়ে আসলাম এবং একটা প্রান্ত আমি শূন্য বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে একটা ফুল ফরম্যাট তৈরি হলো। এখন তুমি খেয়াল করে দেখো, আমি যদি এখানে একটা ভিন্ন মান ধরি, কীরকম মান ধরি, ধরো আমি এখানে যে মাইনাস এইচ দেখতে পাচ্ছি এটার মান ধরে নিলাম হচ্ছে জি, তারপরে আমি এখানে মাইনাস কে যেটা দেখতে পাচ্ছি এটার মান ধরে নিলাম হচ্ছে এফ। কথার কথা, আমি কিছু বই অনুসারে বলছি, কেননা বইয়ের মধ্যে এরকমভাবে ধরা হয়েছে। তো তুমি যদি এখানে নেগেটিভ মানটাকে সরাতে চাও তাহলে তুমি ওই নেগেটিভ এইচটাকে ধরো পজিটিভ জি এবং নেগেটিভ কেটাকে ধরো পজিটিভ এফ। তাহলে কী হবে আমাদের সমীকরণটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, প্লাস হচ্ছে এখানে আসবে কি মাইনাস 2 ইন্টু এইচ, তাই না? মাইনাস এইচটা হয়ে যাবে জি, তার মানে এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস, দ্যাট মিনস 2 ইন্টু জি ইন্টু এক্স হবে, এবং এই পাশে চলে আসবে 2 ইন্টু এফ ইন্টু ওয়াই, এবং এ পাশে থাকবে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এই টোটাল ফর্মেটটা কখন আসবে, যখন আমরা জি এর মান হিসেবে ধরবো মাইনাস এইচকে এবং এফ এর মান হিসেবে ধরবো মাইনাস কে। তাই যদি ধরি তাহলে এটা একটা সুন্দর সমীকরণের রূপ নিয়েছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি, এই সমীকরণের মধ্যে দেখো লাস্টের যে পার্টটা আছে এইচ এর মান এটা কিন্তু ফিক্সড, দ্যাট মিনস বৃত্তের কেন্দ্রের যে বুজ এটা কিন্তু ফিক্সড, আবার বৃত্তের কেন্দ্রের যে কোটি সেটাও কিন্তু ফিক্সড, এবং বৃত্তের ব্যাসার্ধ কি এটাও ফিক্সড। তার মানে আমরা বলতে পারি আমাদের এখানে টোটাল যে মানটা আছে এই টোটাল মানটার বদলে আমরা অন্য একটা কনস্ট্যান্ট মান লিখতে পারি। কী মান লিখতে পারি? ধরো আমি এখানে লিখলাম আগের মতো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স প্লাস হচ্ছে 2 ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস এই টোটালটার মান আমি লিখলাম কনস্ট্যান্ট বা সি, যেহেতু এদের মান ধ্রুবক বা পরিবর্তন হয় না তাই আমি এদেরকে রিপ্লেস করে দিলাম কনস্ট্যান্ট বা সি দিয়ে। তো এখন আমরা ফাইনালি একটা ছোট্ট ইকুয়েশন পেলাম, এটাই আসলে আমাদের বৃত্তের ইকুয়েশন বা বৃত্তের সাধারণ সমীকরণ বা জেনারেল ইকুয়েশন। তাহলে তোমাকে অবশ্যই এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। এখন এই ইকুয়েশনের কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে আস্তে আস্তে বলি। প্রথম বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, এটা যেহেতু বৃত্তের সাধারণ ইকুয়েশন বা জেনারেল ইকুয়েশন অফ সার্কেল, এই ইকুয়েশনের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার একটা হচ্ছে ওয়াই স্কোয়ার। এবং মজার বিষয় হচ্ছে কি, এই পার্টগুলোর মধ্যে যে সহগটা আছে দেখো, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে কি 1, তাই না? তার মানে আমরা বলতে পারি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এই দুটোর যে সহগ আছে সেই সহগের মানটা সেম থাকতে হবে। তার মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এদের যে সহগটা আছে সেই সহগটা সেম থাকতে হবে, দ্যাট মিনস ওদের সাথে যা গুণ আছে সেটাকে সেম থাকতে হবে। আর এখানে দুজনের সাথে হচ্ছে 1 গুণ আছে। আরেকটা মজার বিষয় হচ্ছে কি, তুমি এই টোটাল ইকুয়েশনের মধ্যে কিন্তু এমন কোনো টার্ম পাওনি যেটার মধ্যে একসাথে এক্স এবং ওয়াই যুক্ত। তার মানে এক্স এবং ওয়াই বর্জিত একটা সমীকরণ হচ্ছে এটা। তার মানে কোনো একটা বৃত্তের সমীকরণ যদি তোমাদের দেওয়া থাকে আর তার মধ্যে যদি তুমি দেখো এক্স এবং ওয়াই গুণ আকারে আছে, তাহলে বুঝবে ওটা আসলে বৃত্তের সমীকরণ না। এবং একই সাথে তুমি যদি দেখো যে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ধরো 2, ওয়াই স্কোয়ারের সহগ ধরো 3 দিল, তার
তার মানে এটাও কি বৃত্তের সমীকরণ হবে না, কেননা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা সেম থাকতে হবে। আবার দেখো আমরা বৃত্তের কেন্দ্র সম্পর্কে জানি, তাই না? বৃত্তের কেন্দ্রটা কী ছিল এখানে, এইচ কমা কে। বাট তুমি যদি এই যে 2gx এই অংশটাকে -2 দিয়ে ভাগ করো এবং এই অংশটাকে -2 দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে কিন্তু এক্স বাদে অথবা ওয়াই বাদে তুমি বৃত্তের কেন্দ্র পেয়ে যাবে। বিষয়টা কীরকম একটু বলি। আমি প্রথমে 2gx এই অংশটাকে নিলাম, ঠিক আছে, এক্সের সাথে যুক্ত। তো আমি শুধুমাত্র এক্সের সহগটাকে নিলাম 2g। খেয়াল করে দেখো আমি এখানে শুধুমাত্র 2g নিয়েছি, যেটা হচ্ছে এক্সের সহগ হিসেবে ছিল। এটাকে আমি জাস্ট ভাগ করে দেবো কি দিয়ে, -2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমি এখান থেকে কী পাবো, অ্যান্সারটা -g পাবো। এবং -g হচ্ছে বৃত্তের কেন্দ্রের যে বুঝ ছিল সেটা। কীভাবে, তুমি যদি দেখো h = যখন আমি g ধরেছি, তাহলে আমরা উল্টোভাবে বলতে পারি h এর মানটা হচ্ছে কি -g। আমরা যখন -k এর মানটা f ধরেছি, তখন উল্টোভাবে বলতে পারি k এর মানটা আসলে কি -f। তার মানে h, k যদি বৃত্তের কেন্দ্র হয়ে থাকে, তাহলে অবশ্যই -g, -f এটাও কি বৃত্তের কেন্দ্র হিসেবেই কাজ করবে। তাহলে বৃত্তের যদি আমি সাধারণ সমীকরণটা বলি, এই সাধারণ সমীকরণ থেকে পাওয়া -g এবং -f এরা হচ্ছে আসলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। এবং আমি যদি -g বের করতে চাই, তাহলে এই সাধারণ সমীকরণের এক্সের যেই সহগটা আছে সেটাকে সিম্পলি -2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে। আবার এখানে y এর যে সহগটা আছে, দ্যাট মিনস 2f, আমি এই 2fটাকে সিম্পলি যদি -2 দিয়ে ভাগ করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে -f চলে আসছে, কেননা 2 কাটা যাবে এবং মাইনাসটা এখানে থাকবে। তার মানে খুব সহজ কথা হচ্ছে, বৃত্তের সাধারণ সমীকরণ যদি তোমাদেরকে দেওয়া হয়ে থাকে, তোমরা সিম্পলি এক্স এবং ওয়াই এর যে সহগটা আছে এই সহগগুলোকে -2 দিয়ে ভাগ করবে, তাহলে তুমি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাবে। তার মানে আমাদের কেন্দ্র ব্যাসার্ধ ফরম্যাটে বৃত্তের কেন্দ্রটা ছিল কি h, k, বাট আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ অনুসারে বৃত্তের কেন্দ্র বা সেন্টার যেটাই বলি না কেন, সেটা হচ্ছে -g, -f। তো এই বিষয়টা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। তারপর আবার দেখো আমরা এখন একটু সি নিয়ে কাজ করি। সি হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, তাই না? তো তুমি দেখতে পাচ্ছ সি এর মানটা কি, এই টোটালটা না? তার মানে আমরা কনস্ট্যান্ট, তারপর হচ্ছে এইচ, তারপর হচ্ছে কে, এদেরকে ইউজ করি কিন্তু খুব সুন্দরভাবে বৃত্তের ব্যাসার্ধ বা এ কে বের করতে পারবো। তাহলে চলো আমরা একটু ছোট্ট করে নিয়েছি দেখি। আমাদের এখানে দেখতে পাচ্ছি এইচ স্কোয়ার প্লাস হচ্ছে কে স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার, এই টোটালটার মান কি ছিল, সি ছিল, তাই না? তো আমার মনে হয় আমরা এটাকে উপরে করি, তাহলে বুঝতে পারবে। দেখো আমরা এখান থেকে একটা ব্যাসার্ধ সূত্র বের করব, এইচ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই টোটালটার মান ছিল আমাদের সি বা কনস্ট্যান্ট। তুমি যদি এখান থেকে সরাসরি এ কে বের করতে চাও, তাহলে কি হবে দেখো, আমি যদি প্রথমে এ স্কোয়ারকে বের করতে চাই, তাহলে এ স্কোয়ারকে বের করতে হলে আমাদের লিখতে হবে সি মাইনাস এইচ স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস কে স্কোয়ার। তো এই টার্মটা কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে। খেয়াল করো, এ স্কোয়ারটাকে না আমি মনে হয় ভুল দেখছি, এই স্কোয়ারটাকে ওই পাশে নিলে আমাদের এখানে থাকবে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস হচ্ছে সি। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এরকম হবে আর কি। তারপর তুমি যদি এখানে শুধুমাত্র এ বা ব্যাসার্ধকে যদি বের করতে চাও, তাহলে টোটালটাকে উপরে √ দিতে হবে, উভয় পক্ষ বর্গমূল করতে হবে। তাহলে এখানে হবে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। তাহলে আলটিমেটলি আমরা এখন যেটা মান পেলাম, সেটা আসলে কি আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ হিসেবে কাজ করে। তাহলে এই জিনিসটা আমাদের ব্যাসার্ধের আরেকটা সূত্র, বা বলা যায় বৃত্তের রেডিয়াসের আরেকটা সূত্র। তাহলে কখনো যদি তোমাকে জেনারেল ইকুয়েশন দেওয়া হয় বা সাধারণ সমীকরণ দেওয়া হয়, তখন তুমি ব্যাসার্ধ বের করার জন্য এরকম একটা সূত্র ইউজ করবে, যেখানে এইচ এবং কে হচ্ছে কি বৃত্তের কেন্দ্র এবং সি হচ্ছে ওই সমীকরণে থাকা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এবার আমরা এই বৃত্তের সাধারণ সমীকরণের আরও কয়েকটা রূপ দেখব। তাহলে চলো আমরা একটা নতুন স্লাইড দেখি। আমরা এই নতুন স্লাইডে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটু মার্কিং করি, ধরো এ নম্বর মার্কিং। আচ্ছা, মার্কিং করার আগে আমি বৃত্তের সাধারণ সমীকরণটা লিখি। আমাদের বৃত্তের সাধারণ সমীকরণটা কীরকম ছিল, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2 × g × এক্স প্লাস হচ্ছে 2 × f × y প্লাস সি ইজ ইকুয়াল টু 0। দেখো আগের স্লাইডে ঠিক সেম জিনিসটা কিন্তু ছিল। এখন এটার ভিন্ন ভিন্ন রূপে আমরা এটাকে লিখতে পারি। কীরকম রূপে লিখতে পারি, যেমন আমি এখানে এ নাম্বার মার্কিং করলাম। আমরা ইচ্ছা করলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে একই রকম সহগে রেখে লিখতে পারি। যেমন তুমি দেখতে পাচ্ছ এ, এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট সহগ বা সংখ্যা, আমি ওর সাথে এক্স স্কোয়ারকে গুণ করেছি, প্লাস সেম পরিমাণ সংখ্যা বা এ দ্বারা আমি ওয়াই স্কোয়ারকেও গুণ করলাম, এবং তারপরে এগুলো যা আছে তাই রাখলাম। দ্যাট মিনস 2gx 2fy
প্লাস হচ্ছে সি ইজ ইকুয়াল টু 0। তো এভাবে কিন্তু বৃত্তের সমীকরণকে আসলে প্রকাশ করা হয়। কেন? কারণ এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুইটা সহগই কি সমান, এবং এই টোটাল সমীকরণে দেখতে পাচ্ছ এক্স ওয়াই কোনো পদ নেই, তার মানে এটা সত্যিকার অর্থে একটা বৃত্তের সমীকরণ হিসেবে নির্দেশ করবে। কিন্তু ওই সময়টাতে আমি যদি এই বৃত্তের কেন্দ্র বা বৃত্তের ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে আমাদের প্রবলেমে পড়তে হবে। কী ধরনের প্রবলেম আমি একটু বলি। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে বৃত্তের সাধারণ সমীকরণে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 থাকে। তার মানে আমাদের যেই সমীকরণই দেওয়া হোক না কেন, আমাদের টার্গেট থাকবে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটাকে 1 বানানো। তাহলে চলো আমরা 1 বানাই। এই জন্য আমরা কী করতে পারি, উভয় পক্ষে এ দ্বারা ভাগ করতে পারি। এ দ্বারা যদি উভয় পক্ষ ভাগ করো তাহলে এখানে শুধুমাত্র এক্স স্কোয়ার থাকবে, কেননা উপরে এ নিচে এ কাটা যাবে। এখানে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার, উপরে এ নিচে এ কাটা যাবে। তার মানে এখন আমাদের সহগটা 1 চলে এসেছে। বাট সমস্যা কোন জায়গা হবে? এখানে সমস্যা হবে, কারণ এখানে দেখতে পাচ্ছ 2 ইন্টু জি ডিভাইড বাই আমাদের এখানে চলে আসবে এ ইন্টু এক্স, তারপরে এখানে চলে আসবে 2 ইন্টু এফ ডিভাইড বাই নিচে চলে আসবে এ ইন্টু হচ্ছে ওয়াই, প্লাস এখানে সি ডিভাইড বাই এ চলে আসবে। যেহেতু আমি উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করেছি, তার মানে এ এর মানটা নিচে চলে এসেছে। যদি এর মানটা নিচে চলে আসে তাহলে দেখো এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ কিন্তু আর আগের মতো আমরা বের করতে পারবো না, কারণ আমরা বৃত্তের কেন্দ্র হিসেবে কী জানি, মাইনাস জি কমা মাইনাস এফ, তাই না? এটা কিন্তু আমরা বৃত্তের কেন্দ্র হিসেবে জানি। আমি একটু লিখছি। ধরো এই বৃত্তের জন্য আমাদের সেন্টার, এটার মান ছিল হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। বাট এখন আমরা যেটাকে মাইনাস জি বলছি সেটা আসলে মাইনাস জি হিসেবে কাজ করছে না, সে আসলে কাজ করছে জি ডিভাইড বাই এ হিসেবে। আবার আমরা যেটাকে এফ হিসেবে বলছি সেটা আসলে এফ হিসেবে কাজ করছে না, সেটা আসলে এফ ডিভাইড বাই এ হিসেবে কাজ করছে। যেমন আমি যদি একটু দেখাই, এটা জি ডিভাইড বাই এ হিসেবে কাজ করে, এটা এফ ডিভাইড বাই এ হিসেবে কাজ করে। তো সেই কারণে আমাদের সেন্টার বা কেন্দ্রের এই মানটা কাজ করবে না, তখন এটাকেও দিতে হবে জি ডিভাইড বাই এ। দ্যাট মিনস এটা হবে আমাদের জি ডিভাইড বাই এ, আর আমাদের এর পাশের যেটা হবে এটা হবে হচ্ছে মাইনাস এফ ডিভাইড বাই এ। তার মানে যদি আমাদের বৃত্তের ইকুয়েশনটা এরকম আসে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ডিভাইড বাই এ ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ ডিভাইড বাই এ ইন্টু ওয়াই প্লাস সি ডিভাইড বাই এ, তখন আমাদের বৃত্তের কেন্দ্রের সমীকরণ আসবে এরকম। সমীকরণ আসলে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক আসবে হচ্ছে এরকম। তাহলে কখন এটা ঘটবে? যখন আমরা বৃত্তের সমীকরণে এখানে এ নামক সেম ধ্রুবক দিয়ে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে গুণ করব। এবং একই সাথে আমি যদি রেডিয়াসের কথা বলি এই সমীকরণের জন্য, তাহলে দেখো রেডিয়াস বা ব্যাসার্ধ এটাও কিন্তু আগের মতো আসবে না। আমরা রেডিয়াস বা ব্যাসার্ধের যে মানটা সম্পর্কে জানতাম সে মানটা কীরকম ছিল, তোমরা যদি আগের স্লাইডে দেখো, আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধ ছিল এ ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, তাই না? এরকম ছিল। তার মানে আমি এই জিনিসটা এখানে লিখলাম। ধরো আমাদের এখানে রেডিয়াস বা ব্যাসার্ধটা ছিল রুট ওভার কত ছিল, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, তার মানে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, তাই না? এরকম ছিল আর কি। এবং এটাকে আমি ইচ্ছে করলে আরেকটু মডিফাই করে লিখতে পারি। কীভাবে লিখতে পারি? তুমি জানো এইচ এর মানটা কি, এইচ মানে হচ্ছে মাইনাস জি, আর কে মানে হচ্ছে কি মাইনাস এফ। আগের স্লাইড দেখো, এখানে এইচ কী ছিল, মাইনাস জি ছিল, আর এফ কী ছিল, মানে কে কী ছিল, মাইনাস এফ ছিল। তো আমি এভাবে লিখতে পারি, এইচ মানে হচ্ছে মাইনাস জি এবং মাইনাস জির উপর বর্গ, প্লাস কে মানে হচ্ছে মাইনাস এফ, তার মানে এখানে মাইনাস এফের উপর বর্গ মাইনাস হচ্ছে কি সি। এভাবে আমরা লিখতে পারতাম যদি আমরা সত্যিকার অর্থে প্রথম সমীকরণটা ইউজ করতাম, মানে রেড কালারের সমীকরণ। বাট এখন যেহেতু আমরা সমীকরণ ইউজ করছি এ নাম্বার সমীকরণ, যেখানে দেখতে পাচ্ছি জি আসলে কাজ করে না, কাজ করে জি বাই এ, আবার এফও কাজ করে না, কাজ করে এফ বাই এ, তাই আমাদের এই বৃত্তের ব্যাসার্ধটা এটা এখানে আর কাজ করবে না। তার মানে বৃত্তের ব্যাসার্ধটা এখন চেঞ্জ হয়ে যাবে। আমরা জি এর জায়গায় বসাবো জি ডিভাইড বাই এ এবং এফ এর জায়গায় বসাবো এফ ডিভাইড বাই এ। তাই যদি বসাই তাহলে দেখো সি এর জায়গায় কিন্তু আমাদের সি ডিভাইড বাই এ বসাতে হবে। তাহলে এই টোটাল জিনিসটা এখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে জি ডিভাইড বাই এ বসবে, এখানে বসবে হচ্ছে এফ ডিভাইড বাই এ, আর এখানে বসবে হচ্ছে সি ডিভাইড বাই এ। অর্থাৎ আমরা যখন এ নম্বর ইকুয়েশন নিয়ে কাজ করবো বৃত্তের জন্য, তখন আমাদের এই সবগুলো জিনিস চেঞ্জ হয়ে যাবে। এখানে হবে মাইনাস জি ডিভাইড বাই এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস এফ ডিভাইড বাই এ হোল স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার, মানে মাঝখানে প্লাস থাকবে। তো এবার এটাকে যদি আমি একটু মডিফাই করি তাহলে দেখো কি আসছে, আমাদের এখানে আসছে হচ্ছে রুট ওভার এবং জি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস, কেন প্লাস, কারণ বর্গগুলো সব প্লাস হয়ে যায়, এফ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে সি ডিভাইড বাই এ। তাহলে আলটিমেটলি আমরা এ নাম্বার ইকুয়েশন অনুসারে বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস যেটাই বলি না কেন সেটার মান পাবো হচ্ছে এটা, যেখানে এ মানে হচ্ছে কি অবশ্যই একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, এবং এই যে এ ধ্রুবক বা কনস্ট্যান্ট হিসেবে আছে এটা কিন্তু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সাথে গুণ আকারে আছে, আর কোনো জায়গায় কিন্তু তুমি এর উপস্থিতিটা পাবে না। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে এই নাম্বার ইকুয়েশনের জন্য আমাদের বৃত্তের ব্যাসার্ধ মানে বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াসটা কীরকম হবে। এখন আমরা এই যে রেড কালারের যে জেনারেল ইকুয়েশন বা সার্কেলের যে সাধারণ সমীকরণ লিখেছি, এই সমীকরণ থেকে কয়েকটা
কন্ডিশন দেখব বা শর্ত দেখব। আচ্ছা আমি এটাকে একটু টেনে দিকে নিয়ে আসছি। ধরো এটার কিছু কন্ডিশন বা শর্ত আছে, আচ্ছা দরকার নেই এটার, তো আই থিঙ্ক তোমরা এখন বুঝতে পারবে। তো এটার কিছু কন্ডিশন বা শর্তগুলো হচ্ছে কি, আমি এটার রেডিয়াস বা ব্যাসার্ধের কথা বলি। তোমরা আগের স্লাইডে দেখতে পাচ্ছ এরকম একটা সমীকরণের রেডিয়াস বা ব্যাসার্ধ কীভাবে বের করা হয়। দ্যাট মিনস এটা বের করা হয় √h² প্লাস k² মাইনাস c দিয়ে, অথবা তোমরা এটাকে একটু মডিফাই করতে পারো। দ্যাট মিনস এটাকে তুমি ইচ্ছা করলে লিখতে পারো a অথবা ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু √h², তাই না? h এর বদলে তুমি কি লিখবে এখানে? অবশ্যই h এর বদলে তুমি লিখবে -g। তার মানে -g কে তুমি যদি হোল স্কয়ার করো সেটা হয়ে যাবে g²। আবার এখানে প্লাস k² আছে, তুমি যদি k এর বদলে -f লেখো তাহলে এই জিনিসটা হয়ে যাবে প্লাস f²। তাহলে এটা হচ্ছে f², এবং মাইনাস আলটিমেটলি আমাদের c থাকবে। তাহলে তোমাকে এই সূত্রটাও মনে রাখতে হবে। দ্যাট মিনস কোনো একটা বৃত্তের সাধারণ সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে ওই সাধারণ সমীকরণ অনুসারে আমাদের যে রেডিয়াস বা ব্যাসার্ধ হবে সেটা হচ্ছে √g² প্লাস f² মাইনাস c। তো এটা আমি একটু তোমাদেরকে দেখালাম, এবং এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। তো তাই যদি হয়ে থাকে আমরা এই সেম সূত্রটা এখানে তোমাদেরকে দেখাচ্ছি। দ্যাট মিনস এই সূত্রের জন্য আমরা যে রেডিয়াস বা ব্যাসার্ধ পাবো সেটার মান কি হবে? √g² প্লাস হচ্ছে f² মাইনাস হচ্ছে c, তাই না? এখন এই যে ভিতরে আমরা একটা মান দেখতে পাচ্ছি g² প্লাস f² মাইনাস c, এটাকে নিয়ে অনেক ধরনের কাহিনী তৈরি হয়। কী কী কাহিনী তৈরি হয় আমি একটু বলি। তুমি দেখতে পাচ্ছ ব্যাসার্ধের মানটা কিন্তু √এর ভেতরে আছে। তার মানে √এর ভেতরে যে অংশটা আছে দ্যাট মিনস g² প্লাস f² মাইনাস c, এই অংশের মানটা কখনোই নেগেটিভ হওয়া যাবে না। কেননা √এর ভিতরে যদি কোনো একটা কিছু নেগেটিভ হয়ে যায় বা ঋণাত্মক হয়ে যায় তখন সেটার কিন্তু বাস্তব অস্তিত্ব থাকে না। তার মানে এই জিনিসটার মান অবশ্যই এবং অবশ্যই পজিটিভ বা জিরোর বড় হতে হবে, শূন্যের চেয়ে বড় হতে হবে। তাহলে যদি কখনো g² প্লাস f² মাইনাস c এর মানটা শূন্যের চেয়ে বড় হয় তাহলে এটা সত্যিকার অর্থে একটা বৃত্ত হিসেবে কাজ করবে বা সার্কেল হিসেবে কাজ করবে, এবং অবশ্যই সার্কেলের ব্যাসার্ধ বা r থাকবে। এখন যদি ভিতরের মানটার মান মানে ভিতরের এই জিনিসটা দ্যাট মিনস g² প্লাস f² মাইনাস c এটা যদি শূন্যের সমান হয় তখন দেখো কি করবে। তো আমি রেডিয়াসের সূত্রের ভিতরে দেখতে পাচ্ছি √g² প্লাস f² মাইনাস c, এটা যদি সরাসরি শূন্য হয়ে যায় এর মানে কি? এর মানে আমাদের ব্যাসার্ধটা কি? শূন্য। আর তোমরা জানো দুটো পয়েন্টের মধ্যকার দূরত্ব বা ব্যাসার্ধ যদি শূন্য হয়, যেখানে একটা পয়েন্ট হচ্ছে স্থির বিন্দু আর একটা পয়েন্ট হচ্ছে আমাদের চলনশীল বিন্দু, তাহলে ওটা আসলে কি ঘটে? একটা পয়েন্ট হিসেবে কাজ করে বা বিন্দু হিসেবে কাজ করে, এবং তার মধ্যে কোনো রেডিয়াস বা ব্যাসার্ধ আর থাকে না। বৃত্তের মধ্যে কিন্তু রেডিয়াস বা ব্যাসার্ধ আর থাকে, বা আমাদের পয়েন্ট বা বিন্দুর মধ্যে এটা থাকে না। তাহলে g² প্লাস f² মাইনাস c ইজ ইকুয়াল টু 0 এটা আসলে কার কন্ডিশন? এটা হচ্ছে একটা পয়েন্ট বা বিন্দুর হওয়ার কন্ডিশন। তাহলে তুমি যদি দুইটা বিন্দুকে মিলিতভাবে একই জায়গায় রাখো বা উপরিপাতন যদি ঘটাও তাহলে তারাও একটা বিন্দু হিসেবে কাজ করবে, এবং সেই বিন্দুর জন্য শর্তটা হচ্ছে এটা। তাহলে আমরা বৃত্তের জন্য শর্ত দেখলাম, বিন্দুর জন্য শর্ত দেখলাম। যেখানে বৃত্তের রেডিয়াস বা আর আছে, বিন্দুর কোনো রেডিয়াস বা আর নেই। এখন আমি যদি উল্টো ঘটনার কথা বলি, দ্যাট মিনস ধরো তোমার এখানে g² প্লাস f² মাইনাস c এটার মানটা 0-র চেয়ে ছোটো হয়ে গেল, তখন তুমি কি করবা? তখন কিন্তু তোমাকে বিপদে পড়তে হবে। বাট বিপদে পড়ার কোনো চিন্তা নাই, তুমি তখন বুঝে নিবা এটাও আসলে একটা বৃত্ত হিসেবে কাজ করবে, বাট এটা হচ্ছে একটা কল্পিত বৃত্ত হিসেবে কাজ করবে। কেন? কারণ g² প্লাস f² মাইনাস c কি অবশ্যই √এর ভিতরে আছে। তার মানে আমি যদি ব্যাসার্ধের মান √ সামথিং নেগেটিভ মান দিই সেটা কিন্তু অবাস্তব সংখ্যা হিসেবে কাজ করে। তাহলে রুটের ভিতরে যে কোনো নেগেটিভ মান কিন্তু কাজ করবে না। এই জন্য বলতে পারি এই বৃত্তটা হবে আমাদের ইমাজিনারি। ইমাজিনারি মানে হচ্ছে কি? কল্পিত একটা বৃত্ত, যে বৃত্তের অবশ্যই ব্যাসার্ধ থাকবে, বাট সেটা হচ্ছে ইমাজিনারি বা কল্পিত অবস্থা থাকবে। তার মানে বাস্তব অবস্থায় এটা আসলে সম্ভব না। তাহলে একমাত্র আমি দেখতে পাচ্ছি বৃত্ত হওয়ার যেই ভালো একটা কন্ডিশন, সে কন্ডিশনটা হচ্ছে এটা। দ্যাট মিনস g² প্লাস f² মাইনাস c এটার মান শূন্য হতে পারবে না, শূন্যের চেয়ে ছোটো হতে পারবে না, অল টাইম এটার মান শূন্যের চেয়ে বড় হতে হবে যদি তাকে বৃত্ত হতে হয়। এখন আবার অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে, যেটা আমি অনেকবার দেখেছি আমার লাইফে, দ্যাট মিনস টিচিং প্রফেশনে। সেটা হচ্ছে অনেকে বলে যদি আমাদের এমন একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকে যেখানে x² এবং y² সহগ হচ্ছে 0, তখন কি ঘটবে? দ্যাট মিনস যদি তুমি কোনো একটা বৃত্তের সমীকরণ পাও যেখানে আমি x² সাথে যে a সহগটা আছে, y² সাথে যে a সহগটা আছে, এদের মান কি সেম থাকতে হয়, তাই না? বৃত্তের জন্য অবশ্যই একই থাকতে হয়। তো আমি যদি এখানে কথার কথা এর মানটা 0 বসিয়ে দিই তখন আমাদের এটা বৃত্তের সমীকরণ হবে কিনা? তো দেখো আমি যদি এর মান 0 বসাই তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা কীরকম দাঁড়াবে? x² ইন্টু 0 দ্যাট মিনস 0 হবে, প্লাস y² ইন্টু 0 দ্যাট মিনস 0 হবে, শুধুমাত্র থাকবে 2 ইন্টু g ইন্টু x, এখানে থাকবে হচ্ছে 2 ইন্টু f ইন্টু y
প্লাস হচ্ছে সি কোনো একটা কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0 থাকবে। তো এটা বৃত্তের সমীকরণ হবে কিনা, যেহেতু আমি এখানে এর মানটা 0 বসিয়েছি। বাট মজার বিষয় হচ্ছে এটা কখনোই বৃত্তের সমীকরণ হবে না, কারণ এর মানটা তুমি যখন 0 বসিয়েছ, আমি যদি এই এর মানটাকে এখানে ভাগ করে দিই, দ্যাট মিনস জি ডিভাইড বাই এ অথবা এফ ডিভাইড বাই এ অথবা সি ডিভাইড বাই এ, দেখবে এগুলো আসলে এক একটা অনির্ণয় মান আসে, কেননা কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, সেই ক্ষেত্রে সেটা ম্যাথ এরর আসে বা আনডিফাইন আসে বা অনির্ণয় আসে। তো সেই কারণে আমি এর মানটা কখনোই 0 বসাতে পারবো না। তাহলে একটা বৃত্ত হওয়ার জন্য মেইন যে শর্তটা আছে অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন, তো এই ইকুয়েশন অনুসারে আমরা বলতে পারি এর মান অবশ্যই 0 হতে পারবে না। যদি এর মান 0 না হয় তবেই আমাদের এই ইকুয়েশনটা বৃত্ত হিসেবে কাজ করবে। এবং তুমি যে ফাইনাল যে ইকুয়েশনটা বের করেছো, এটা কিন্তু আসলে বৃত্তের সমীকরণ না, এই টোটাল সমীকরণটাই কিন্তু একটা সরলরেখার সমীকরণ বা স্ট্রেট লাইনের সমীকরণ হিসেবে নির্দেশ করে। কেননা তোমরা জানো সরলরেখার সমীকরণে এক্স থাকে, ওয়াই থাকে, কিন্তু তাদের কোনো বর্গ থাকে না এবং তারা একসাথেও থাকে না। দ্যাট মিনস এক্স ওয়াই হিসেবে থাকে না, সিম্পলি তারা নির্দিষ্ট মানের সাথে গুণ আকারে থাকে। তো এখনও তাই দেখতে পাচ্ছি এক্স আলাদা, ওয়াই আলাদা, তারা নির্দিষ্ট একটা মানের সাথে, দ্যাট মিনস 2g এবং 2f এর সাথে গুণ আকারে আছে, একটা কনস্ট্যান্ট সিও আছে। তাহলে এর মান কখনোই 0 হতে পারবে না বৃত্ত যদি কনসিডার করি থাকে। তাহলে বৃত্ত হওয়ার জন্য আমি এখন ফাইনাল যে কথাটা বলবো সেটা হচ্ছে দুইটা জিনিস বেশি ইম্পর্ট্যান্ট। একটা জিনিস হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, ওদের যে সহগটা আছে সেই সহগটা সেম হতে হবে। তারপরে তাদের মধ্যে টোটাল ইকুয়েশনে কোনো এক্স এবং ওয়াই এরকম কিছু থাকবে না, এক্স ওয়াই একসাথে গুণ আকারে থাকবে না। এবং ফাইনালি তাদের এক্স এবং ওয়াইয়ের যে স্কোয়ারটা আছে, দ্যাট মিনস এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, ওদের যে সহগ দ্যাট মিনস এ, এটার মান কখনোই 0 হতে পারবে না। যদি 0 হয়ে যায় তাহলে সেটা একটা সরলরেখার সমীকরণ হয়ে যাবে। তো এই 3টে কন্ডিশন আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। তবে আমরা যতগুলো ম্যাথ করব তোমাদেরকে করাবো, বা তোমরা যতগুলো ম্যাথ করবে ভবিষ্যতে, প্রত্যেকটা ম্যাথেই তোমরা ইউজ করবে একদম প্রথম সূত্রটা থেকে। তার আমরা একদম প্রথমে যে সূত্রটা লিখেছি, দ্যাট মিনস এই যে এখানে লিখেছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের বৃত্তের জন্য সাধারণ সমীকরণ, এবং এটাকে আমরা ইউজ করবো প্রতিটা ম্যাথ করার জন্য। এছাড়া আরেকটা সূত্র আছে যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, কেন্দ্র ব্যাসার্ধ ফরম্যাট, সেটা তোমরা ইউজ করবে। এবং সূত্রটা হচ্ছে কি ছিল, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বা ব্যাসার্ধের স্কোয়ার। তো এই কয়টা জিনিস শিখলে আমরা মোটামুটি সূত্র সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবো।